গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ২১তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। প্রীতম ঘরে ফিরে চুপচাপ চলে গেল গেস্টরুমে, গিয়ে বসল কম্পিউটারের সামনে। প্রোগ্রামিংয়ের কিছু কাজ বাকি আছে, সেটুকু সম্পূর্ণ করতে। ইনায়া তখনও ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে ঠায়। প্রেরণা ভাত খেয়ে উঠে শাড়ির আঁচল কোমরে গুজে এটো প্লেট বাসন নিয়ে সিঙ্কের ধারে এগিয়ে যায়। কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে ইনু বলল, আপু মিষ্টি। প্রেরণা স্বাভাবিক ভঙ্গিতেই তাকালো ইনুর দিকে, বলল, মিষ্টি? দেখো তোমরা কতটা খেতে পারবে, সেটুকু রেখে প্রতিবেশীদের মাঝে বিলি করে দাও। নষ্ট বা অপচয় করে তো লাভ নেই। মিস জেনিকে ডাকো। ইনায়া নড়াচড়া করে না। প্রেরণা থালা বাসন ধুয়ে ওর সামনে থেকে হেঁটে যেতে নিলে ইনু খপ করে প্রেরণার ডান হাতটা ধরল। প্রেরণা বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রয় ওর দিকে। ইনু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা ফাঁকা ঢোক গিলে সরাসরি প্রেরণার চোখের দিকে তাকিয়ে বলে, আপু, দাদানকে কি করে আমি না খাইয়ে পাঠাতাম? আমার স্বামীর ঘর যে এটা। আর ওই দাদানটা কখনো আমাকে না খেয়ে থাকতেই দিত না। আজ বোনের বাড়ি থেকে ভর দুপুরে না খেয়ে যেত আপু। কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে প্রেরণা নিজের হাত সরিয়ে নিয়ে বলল, আশ্চর্য, তুমি এসব কথা কেন তুলছ? আমি বা আমরা তোমাকে কিছু বলেছি? প্রণমীর ঘরটা কিচেনের পাশেই। আপু ভাবির কথোপকথন কানে যেতেই ধীরে ধীরে উঠে এসে সে রুমের দরজার রঙিন পর্দা ধরে দাঁড়ায়। ইনু আবারও একটা ফাঁকা ঢোক গিলে বলল, আপু, প্রণমীকে আমি ভীষণ স্নেহ করি, ভালোবাসি। ওর খারাপ দিনগুলোতে আমি আমার কর্তব্য পালনে কসুর করেছি বলতে পারবেন। কিন্তু এখন আপু, দাদানকেও যে আমি বড্ড ভালোবাসি। প্রেরণা আশেপাশে তাকালো, তার মাথা ধরেছে ভীষণ, তবু মুখে শুকনো হাসি ফুটিয়ে ইনুর গালে হাত রেখে বলল, আমরা তিন ভাইবোন চারিত্রিক দিক দিয়ে ভীষণ নির্লজ্জ ইনু। তুমি অবাক হবে সে ইতিহাস জানলে। এসব কথা বলো না। আর কোনো কথা বলো না তুমি। আমি তোমাকে খুব স্নেহ করি, প্রণমীও সম্মান করে। আমরা দুজনে তোমাকে ভালোবাসি। এটা বজায় থাকবে আমৃত্যু। শুধু প্লিজ এখন এসব বাদ দাও। প্লিজ। হন্তদন্ত হয়ে প্রেরণা নিজের রুমে চলে যায়। ইনুর চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে ওঠে, ঘুরতেই দৃষ্টি পড়ে প্রণমীর মুখটাতে। ওকে কিছু না বলে ছুটে চলে যায় পশ্চিমের বারান্দায়। গিয়ে রেলিং ধরে হাঁপাতে থাকল ইনু। প্রেরণার শীতল ভাব তাকে পীড়া দিচ্ছে খুব। এত কিছু তার মস্তিষ্ক আর নিতেই পারছে না। সবকিছু এত অসহ্য কেন? রাগ উঠল খুব করে হঠাৎ। চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল। সে ঠিক করেছে মেজো দাদানকে বলবে, আর যেন কখনো সে এ বাড়িতে না আসে, কখনোই না। কিন্তু কলটা কেটে দিল ইনু যখন তার মেজো দাদানের মুখটা ভেসে উঠল। চোখের সামনে ভেসে উঠল পুরনো সেই দিনের কথা। বাড়িতে কিছু খাবার আনলে মেজো দাদানের চিল্লিয়ে বলা, এই ইনু খাবে আগে। ইনু নেবে আগে। আবারও চোখ ঝাপসা হয় ইনুর। বারান্দায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কলটা রিসিভ করার আগে ইরফান লম্বা লম্বা দুটো শ্বাস ফেলল, তারপর রিসিভ করল কলটা। সাবলীল গতিতে চলছে তার বাইক। বেলা তখন 3:30। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ইনশিরাহ, এই তুই কোথায়? রাস্তায়। আসছি আমি তোর কাছে। শুকনো গলায় জবাব দিয়ে বাইকের স্পিড বাড়িয়ে একটানে চলে যায় ইশির অ্যাপার্টমেন্টে। ভাইকে দেখে রাগে গজগজ করছে ইনশিরাহ। কোমর ব্যথা নিয়েও টান টান হয়ে দাঁড়িয়ে থেকে একটার পর একটা প্রশ্ন ছুড়ছে। কিন্তু যখন সত্যিটা জানল, পুরোপুরি থ হয়ে গেল সে। আবারও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওখানে যাওয়ার? আচ্ছা, তোর বোধ বুদ্ধি হবে না কখনো? তুই কেন যাবি? ইরফান শুধু তাকিয়ে আছে। ইশি নিজের চুল টানছে, বলছে, একটু শান্ত হয়ে থাকলে কি হয় তোর? ইনু মাথা ঘুরে পড়ে গিয়েছে তো এমন তর আগে পিছে না ভেবে ছুটতে হবে। ওর হাজবেন্ড আছে তো ওর সাথে। আমাকে ফোনে পেলি না, এখানে আসতি। হায় আল্লাহ! বাড়ির সবাই ওদের ফ্যামিলিকে কথা দিয়েছিল তোকে শহরের বাইরে পাঠাবে, সেটা করেনি কেউ। আর তুই এখন নাচতে নাচতে ওই মেয়েটার সামনে চলে যাস। একটু সময় তো দিবি ওদের।
একনাগাড়ে কথাগুলো বলে ইসি হাঁপাচ্ছে, ইরফান নিশ্চুপ বোনকে দেখছে শান্ত ভঙ্গিতে। ইসির মুখটা কেমন কাদো কাদো, বলে অস্থির লাগে। আমাদের কারো সুশিক্ষা নেই, শুনতে শুনতে অস্থির লাগে ভীষণ। পাপা মাম্মারা সবাই বুড়ো হচ্ছে, কার কখন কি হয়ে যায়। তাদের কথা একটু ভাব। এতটা তো অবুঝ নোস তুই। আচ্ছা শান্ত হ, এরপর থেকে আর তোকে না বলে কিছু করব না। জানি আমি আপনার দৌড়। যা এখন, আমি ঘুমাবো। ভাইয়া ডিউটিতে। লাঞ্চ সেরে গেল। ইরফান ওঠে না, সোজা চলে যায় ইসির ফ্রিজের কাছে। ইসি বলে, আজ রান্না হয়নি রে। বাইরে থেকে অর্ডার করে খেয়েছি। ওতে কিছু নেই। কিছু করে দেব। ইটস অলরাইট। আমি খেয়ে এসেছি ইনুর বাসা থেকে। এখন আইসক্রিম খাবো। খেয়ে এলি। চোখ দুটো গোল্লা গোল্লা হয়ে যায় ইনশিরার। ইরফান হাসল সামান্য, বিগত 1 ঘন্টায় যা যা হলো সবকিছু আবারও ভাবতে ভাবতে ফিচেল হাসল। আইসক্রিম খেয়ে বোনের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বলল, আজকের জন্য চিন্তা করিস না। আমি সোজা বাড়িতেই যাচ্ছি। তুই ঘুমা। আর কাল থেকে দুশ্চিন্তা কন্টিনিউ করব। তাই তো। ওর দিকে ঘুরে ইরফান আবারও হাসল, তবে বলল না কিছু। ভাইকে খুব মনোযোগ দিয়ে দেখছে ইহান। বাড়ির বড়রা এখন অবধি বাড়িতে ফেরেনি। ইহান সম্মেলন থেকে গতকাল রাত 9টায় ফিরেছে। ফিরে ইরফানের ঘরে একবার উকি দিয়েই ঘুমিয়ে পড়েছিল। আজ সকাল সকাল উঠে কফি নিয়ে পুল সাইডে যেতেই পা থমকাল তার। পুলের ধারে ম্যাট বিছিয়ে ইরফান পুশ আপ দিচ্ছে, সেটা কোনো আশ্চর্য ব্যাপার না। আশ্চর্যের বিষয় হচ্ছে ইরফানের সামনে ম্যাটের ওপর একটা বই। বই পড়তে পড়তে পুশ আপ দিচ্ছে ইরফান। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ইহান হাসল সামান্য, এই ছেলেটার সবকিছু অদ্ভুত। ও জেনে শুনে এমন অদ্ভুত, না জেনে শুনেও একটা কাজ স্বাভাবিকভাবে করতে নারাজ ছেলেটা। আচানক বইটা ইরফানের সামনে থেকে সরিয়ে নেয় ইহান। পুশ আপ দিতে দিতে হাঁপিয়ে ওঠা ইরফান থামল, ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ম্যাটের ওপর। ইহান বলল, যে কোনো একটা কর। এভাবে বই পড়া যায়? আর বই পড়ছিস তুই? মানতে কষ্ট হচ্ছে। উঠে তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছে ইরফান বলল, কেন? পৃথিবীতে ভদ্রলোক শুধু ইহান তাজওয়ার মির্জা। ইরফান হতে পারে না। ইহান কফির মগ নিয়ে সামনের টুলে বসতে বসতে বলে, পারে। তবে ইরফান হতে চায় না। দাদানকে দেখছে ইরফান। কিছুক্ষণ দেখে এক হাত বাড়িয়ে ফাজলামি করে বলে, এই দাদান তোমার কানের কাছে ওটা সাদা চুল নাকি? আয় হায়, একই সর্বনাশ। ইহান বিরক্ত হয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলল, সরত। ইরফান হাসছে, খানিক বাদে হাসি থামিয়ে হুট করে বলে, বাড়িতে কেন বলছো না তোমার পছন্দের কথা? মেয়েদের মতো ঢং কেন করছো? কাকে পছন্দ করি আমি? অবাক হবার ভান করল ইহান। কথাটা শুনে উচ্চশব্দে হেসে ওঠে ইরফান। ইহান থতমত খেয়ে আছে। ইরফান হাসি থামিয়ে উঠে দাঁড়ায়, বলে, অহহ জানো না? আচ্ছা জানলে আমাকে জানিও। তুলে এনে দেব। সবসময় ফাজলামি ভালো লাগে না ইরফান। রাগী চোখে ভাইয়ের দিকে দৃষ্টি দিয়ে আছে ইহান। ইরফান সামান্য ঘাবড়ে যাওয়ার ভঙ্গি করে বলল, সরি দাদান। জাস্ট কিডিং। এমনিতে আমার ভাবি মনি আনবো ধুমধাম করে, পালকি চাপিয়ে ইউনো। বিয়ের থিমটা হবে সাবেকি আমলের মতো। ভাবি মনি পালকি থেকে নামলে আমি ইনু ইসি শেহু তাকে জুতা পরিয়ে দেব। কারণ সে দাদানের সিন্ড্রেলাও হবে। সিরিয়াসলি। আমি ইসি ইনু প্ল্যান করেছি বহু বছর আগে এটা, যখন আমরা টিনেজার ছিলাম। গোটা শহর দেখবে আমার ভালো মানুষ দাদানের বধূ বরণ। যেই আসুক আমাদের থেকে পাবে সর্বোচ্চ সম্মান। শুধু একটা কন্ডিশন পূরণ করতে হবে তাকে, আমার দাদানকে সর্বোচ্চ সুখী করতে হবে। ইহান অন্যমনস্ক ভঙ্গিতে চুপ করে আছে। ইরফান আর চোখে ভাইকে দেখে, নিশ্চয়ই এখন জ্ঞানী আপার মুখটা কল্পনায় একে আহ্লাদে গদগদ হচ্ছে দাদান। এটা ভেবেও ইরফান বাঁকা হাসে। অতঃপর গান গাইতে গাইতে চুপচাপ চলে যায়, তাকে অফিস যেতে হবে।
এহানের কল্পনাতে আকস্মাৎ প্রেরণাই এসেছিল তখন, একটা ফর্সা স্নিগ্ধ মুখ, একজোড়া সমুদ্র নীল চোখ, আর একটা লাল বেনারসি। মুহূর্তেই কঠিন গাম্ভীর্যে ঠাসা ৩১-এর সুদর্শন মুখটায় ছেয়ে যায় অপ্রস্তুত ভাব, কিন্তু ঠোঁটের কোণে ফুটল অস্পষ্ট হাসি। পর পর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে কফির মগে চুমুক বসায়, চুপ করে। ঘড়ির কাঁটা তখন বেলা ৩:৩০ গিয়ে ঠেকেছে। তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা নিজের একটা শাড়ি এবং শুদ্ধর ২ সেট জামাকাপড় ব্যাগে পুরল। প্রীতম এসে দরজায় দাঁড়িয়ে তাকে আরও তাড়া দেয়, আপু ট্রেন মিস হবে তাড়াতাড়ি। এই তো হয়ে এলো। ব্যাগ গুছিয়ে প্রেরণা শুদ্ধকে রেডি করিয়ে দেয়। আজ সে ওয়াশিতের দেশের বাড়ি যাবে। শুদ্ধর জন্মনিবন্ধন সনদে সামান্য ভুল হয়েছে, সেটা শোধরাতে হবে। প্রেরণা এ শহরে এলেও শুদ্ধর জন্মনিবন্ধন করিয়েছিল মেজর ওয়াশিতের ঠিকানায়। তাছাড়া প্রতিবছর শুদ্ধকে তার পাপার কবর জিয়ারত করাতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে প্রেরণা ফুপির বাড়িতে থাকবে ২ রাত। অফিসে এবং রেস্তোরাঁয় সাব্বিরকে সব বুঝিয়ে দেয়া হয়েছে। প্রীতম প্রেরণাকে পৌঁছে দিয়ে চলে আসবে। প্রেরণা অনেক করে বলেছে প্রীতমের যেতে হবে না, সে তো একা একা নেপাল অবধি ঘুরে এসেছে। কিন্তু প্রীতম শোনেনি, বলেছে নেপালের মানুষগুলো তো সভ্য, তোমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ তো অসভ্য। আমি যাব। ইনায়া, প্রণমি, মিস জেনি লিভিং রুমে এসে দাঁড়িয়েছে। শুদ্ধর হাত ধরে ঘর থেকে বেরোয় প্রেরণা। ইনুর দিকে তাকিয়ে স্মিত হেসে প্রেরণা বলল, ২ দিনেই ফিরব। থাকতে পারবে না। ইনু মাথা নাড়ে। বলে, পারব। চুলার ধারে কাছে যাবে না তুমি বা প্রণমি। মেইড অথবা মিস জেনিকে সব বলবে, ঠিক আছে। ইনু এবারও মাথা নাড়ায়। প্রেরণা ঘুরে প্রণমির গালে হাত রেখে নরম গলায় বলে, আজ আর কাল গানের ক্লাসে যাস না সোনা, কেমন? কেন আপু? এমনি, বাড়িতেই থাক ভাবির সাথে। এত চিন্তা নিয়ে কি করে থাকবো আমি? প্রণমি সামান্য হাসল এবার, কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, আমি তো যাব আপু। যাবই। জেদ করছিস কেন? জেদ না আপু। আমার এভাবে অসহায় অসহায় হয়ে থাকতে ভালো লাগে না আর। মোটেও না। তোমরাও আমাকে ভেবো না। তোমরা যাও, কোনো রকম চিন্তা করতেই হবে না, আমি যাব গানের ক্লাসে। প্রেরণা বোনের মাথায় হাত বুলিয়ে কাতর স্বরে বলে, সরি রে। তোকে আমি একটু সময় দিতে পারি না সোনা? সরি কেন বলছো আপু? একটুও সরি বলবে না? আমার তোমাদের ওপর কোনো রাগ নেই, কারো ওপর নেই, আমার শুধু ড্যাডের ওপর রাগ। কেমন ভীতু লোক, তোমাকে আর ভাইয়াকে কতটা মুসিবতে ফেলে দিয়ে গেল, পালিয়ে গেল। আমার খুব রাগ আপু লোকটার ওপর। প্রীতম বোনকে আগলে ধরে। ইনু মাথা নিচু করে নেয়। প্রণমি বলতে থাকে, আজ থেকে আমি একটু সাহসী হতে চাই আপু। পৃথিবীটা খারাপ মানুষে ঠাসা, তেমনি আমাকে সহানুভূতি দেখানোর মানুষও তো আছে, তাই না? আমি নিজেকে অভ্যস্ত করতে চাই সবকিছুর মাঝে। আমি আজ যাবই যাব গানের ক্লাসে। তোমরা প্লিজ যাও। ৪টা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে শহরে। ছায়ানটের বারান্দায় চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে মিস জেনি। আজ সকাল থেকে যে রোদ সে পেয়েছে তাতে ভাবতেও পারেনি এমন বৃষ্টি হবে, ওয়েদার ট্র্যাকার বলেনি কিছু। প্রণমি মামনিকে নিয়ে ঝামেলায় পড়তে হবে খুব বুঝতে পেরে তার চিন্তা বাড়ছে। প্রেরণা আর প্রীতম ট্রেনে বসে দুবার কল করেছে, যদিও তাদের নিশ্চিন্ত করে দিয়েছে মিস জেনি। ক্লাস শেষে প্রণমিকে তার এক ব্যাচমেট এগিয়ে আনে মিস জেনির কাছে। প্রণমি তারা লাগিয়ে বলে, চলুন মিস জেনি, আজ ভাবি একা বাড়িতে। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ছায়ানটের সামনে বিপরীতে নিনিত কাকার চায়ের দোকানে আজ লোক নেই, এখনো বেলা গড়ায়নি দেখে, অথবা বৃষ্টি। এই দুটো কারণ হতে পারে। রাস্তা ফাঁকা, কিছু ক্যাব যাচ্ছে মাঝে সাঝে। নিনিত কাকাটি মেকারে জল ফুটতে দিয়েছে অযথা, এখন তার মাছি মারা ছাড়া অন্য কোন কাজ নেই যেন। বৃষ্টি কমে এলে খদ্দের আসবে। চেয়ারে বসে যখন ঢুলছিল নিনিত, ঠিক তখন R1V5-এর লেটেস্ট মডেলটা এসে হুট করে থামল তার স্টলের সামনে, রোজকার মতো। গত ১ সপ্তাহ ধরে নিনিত খেয়াল করেছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় মিলিয়েও দেখল কাটায় কাটায় ৪টা ৫৫ বেজেছে।
রোজ ঠিক এই সময়েই আসে ছেলেটা। গম্ভীর মুখ, কৃষ্ণবর্ণের, লম্বা দেখতে, মার্জিত আচরণ, কোনো বড়লোক বাড়ির ছেলেই হবে সম্ভবত। পায়ের জুতোর ব্র্যান্ড দেখে বুঝেছে নিনিত। তবে ছেলেটার নাম জানে না, জিজ্ঞেস করা হয়নি কখনো পরিচয়। ভদ্রলোক, বড়লোক খদ্দের রোজ 5 মিনিটের মতো বসে 3 কাপ চা খেয়ে চলে যায়, তার নাম জানতে চেয়ে কি লাভ। তবে নিনিত খেয়াল করেছে ছায়ানট একাডেমির দিকেই তাকিয়ে থাকে ছেলেটা পুরোটা সময়। বাইকটাকে ছাউনির নিচে রেখে রেইনকোট সামলে ইরফান নেমে হেলমেট সরিয়ে চওড়া হাসল নিতিনের দিকে চেয়ে। নিতিনও হেসে বলল, সেই বৃষ্টি মাথায় নিয়েও এলে? ইরফান হেসে বলল, আপনার চা অসাধারণ মামা। বিকেলটা দারুণ হয়ে যায়। হেলমেট একটা টুলের ওপর রেখে পাশের টুলে বসল ইরফান, তার দৃষ্টি ছায়ানটের গেটের দিকে। ঠিক 5টায় ছুটি হবে। নিনিত তা বানিয়ে ইরফানের হাতে দিতেই ছায়ানট একাডেমি ছুটি হল। মিস জেনি আর প্রন্মি একটা ছাতা নিয়ে গেট পেরিয়ে কোনোমতে যাত্রীছাউনিতে এসে দাঁড়ায়। ছাতাটা প্রন্মির টিচার নিখিলেশ বড়ুয়া দিয়েছেন। একটার পর একটা ক্যাব আসছে যাচ্ছে, অথচ কোনো ক্যাব ফাঁকা নেই। মিস জেনি কোনো রাইডার বুক করতে পারলেন না বৃষ্টিতে। প্রন্মিকে ছাতা হাতে দাঁড় করিয়ে রেখে সামনে এগিয়ে আশেপাশে দেখছে তাই। আজ প্রন্মির গায়ে একটা কালো কামিজ, পাজামা, ওড়না। সারা অঙ্গে কালো জড়িয়ে দূর থেকে মেয়েটা সাদা মুক্তা পাথরের মতো ফুটে আছে। পথচারীদের নজর ক্ষণিকের জন্য থমকাচ্ছে মেয়েটা। ইরফান চুপচাপ চায়ের কাপে চুমুক বসিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে। আর নিনিত দেখছে ইরফানকে, বলছে, তোমার বেশভূষায় মনে হয় অফিস থেকে আসো, তুমি কোথাও চাকরি করো বাবা। থু। এক হাতে একটা জ্বলন্ত সিগারেট, চায়ের কাপে চুমুক বসিয়ে প্রন্মির দিকে দৃষ্টি স্থির রেখে ইরফান জবাব দেয়। ওদিকে মিস জেনি যাত্রীছাউনির একপাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা ক্যাব থামানোর চেষ্টায়। ঠিক তখনই মডেল স্কুল রোড থেকে আগত এক বাইকার হুশ করে তার সামনে থেকে চলে যাওয়ার সময় তার হাতের পার্সটা ধরে হেঁচকা টান লাগায়। ঘটনাটা ঘটেছে ইরফান এবং চা দোকানিদের চোখের সামনেই, এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝতেও পারেনি। মিস জেনির চিৎকারে ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় চায়ের দোকানি। ঝুম বৃষ্টিতে দেখতে পেল কপালে হাত চেপে নিচে পড়ে আছে মিস জেনি। প্রন্মি মুখ দুহাতে চেপে কিছুটা দূরে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না কিছু, শুধু চেঁচিয়ে বলল, কি হয়েছে মিস জেনি? ছিনতাইকারী পার্সটা নিতে পারেনি যদিও, তবে টান লেগে ধূপ করে পড়ে গিয়ে কপাল ফেটেছে নানা রোগে জর্জরিত ভদ্রমহিলার। খুব আহত হয়েছে। প্রন্মি খুঁজে পাচ্ছে না তাকে, দুহাতে হাতড়ে চেঁচিয়ে উঠছে বারবার, কি হয়েছে মিস জেনি, কোথায় আপনি? কি হয়েছে বলুন। গলগল করে রক্ত ঝরছে। মিস জেনি কাতরাতে কাতরাতে কোনোমতে ডাকল, প্রন্মি মামনি। হ্যাঁ, এই তো আমি। আপনি বলুন কি হয়েছে। কেঁদে ফেলে প্রন্মি। আশেপাশে একটা লোক নেই, প্রন্মি বুঝতেও পারছে না আসলে। মিস জেনি এখন কোনো জবাব দিচ্ছেন না। ইরফান নির্নিমেষ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চায়ের কাপটা রেখে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে বৃষ্টি মাথায় নিয়ে নামে। চা দোকানি নিতিনও বিপদ দেখে একটা ছাতা মাথায় নিয়ে নামে। লোকটা পঙ্গু, ক্রাচে ভর দিয়ে হাঁটছে। প্রন্মি কাঁদছে, তার হাতে ছাতা, পার্সটা মিস জেনির কাছে, হাতে থাকলে ওয়াচটা বের করা যেত। এখন সেটাও পারছে না, শুধু চেঁচিয়ে বলছে, এখানে কেউ আছেন? হেল্প মি। আবারও কাঁদল প্রন্মি। সে নিজের ব্যর্থতা দেখে কাঁদছে। প্রকৃতি আবারও বুঝিয়ে দিয়েছে, প্রন্মি তুমি সত্যিই অসহায়। ইরফান এগোচ্ছে ওর দিকে, দুটো ঈগল চোখের দৃষ্টি প্রন্মির ফর্সা, ক্রন্দনরত মুখটাতেই নিবন্ধ। যেতে যেতে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলল, শালা এরা নিজেরাই চায় না আমি ভালো হই। আশপাশটা সিগারেটের কড়া গন্ধে ভরে যেতেই প্রন্মি নাক কোঁচকাল, ভয়ার্ত কণ্ঠে ডাকল, কে? চায়ের দোকানি এগিয়ে এলো। ইরফান প্রন্মির সামনে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে জবাব দিল, আমি তোমার বেয়াই ইরফান মির্জা। আতঙ্কিত প্রন্মির চোখ দুটোতে কেমন বিস্ফোরণ হয়। এক পা পিছিয়ে যায়, পর পর আবারও ডাকে, মিস জেনি। ইরফান শান্ত স্বরে জবাব দিল, অচেতন হয়ে গিয়েছে। মুখটা চেপে ধরে প্রন্মি চোখ ঝাপসা করল।
তারপর আবার মুখটা কঠিন করে ইরফানকে উদ্দেশ্য করে বলল, কি চাই? চাই কি? ধমক প্রন্মীর কণ্ঠে। ইরফান বলল, কেউ নেই কোথাও, হেল্প লাগবে। বিষিয়ে উঠল প্রন্মীর মনটা। চেঁচিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? এটা পাবলিক প্লেস তাই। দ্রুত বলো। ওনার কপাল ফেটেছে, হেল্প লাগবে। না। এমন জোরে চেঁচালো প্রন্মী, ইরফান দোকান চেপে ধরল নিজের। প্রন্মী চেঁচিয়ে বলতে লাগল, কখনোই না, কখনোই না। তারপর প্রন্মী আশেপাশের লোকজনকে উদ্দেশ্য করে চেঁচায়, কেউ আছেন? আছেন এখানে? নিনিত নরম গলায় বলল, মা আছি, তোমার মাকে হসপিটালে নিতে হবে, ইমার্জেন্সি। প্রন্মী ভরসা পেল, কেঁদে বলল, আঙ্কেল আপনি আমায় একটু সাহায্য করুন না। নিতিনের মুখটা অন্ধকার হয়ে গেল হুট করে। ইরফান প্রন্মীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, উনি তোমাকে হেল্প করতে পারবেন না। উনি নিজেই পঙ্গু। ঘন ঘন শ্বাস ফেলছে প্রন্মী। ইরফান চুপচাপ নিজের ফোনটা বের করে ইনুকে কল করে লাউড স্পিকার অন করে বলল, তোর হাজবেন্ড কই? আপুকে নিয়ে দেশের বাড়ি গিয়েছে কেন? শোন, চেঁচামেচি করবি না, মিস জেনির সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, তোর ননদ আমার কাছে আছে, দুশ্চিন্তার কিছু নেই। ইনায়ার মনে হলো গোটা আকাশটাই তার মাথায় ভেঙে পড়ল, ভয়ে আতঙ্কে তার হাত পা কাঁপতে লাগলো ঠকঠক করে। চেঁচালো ইনু, তুমি ওখানে কি করছিলে? চা খাচ্ছিলাম। আত্মীয় দেখে হেল্প করতে এসেছি, এখন কলটা রাখো, সিটি কেয়ার হসপিটালে আয়, ফাস্ট। এসে তোর ননদকে সামলা। প্রন্মী কাঁদছে, চুপচাপ দেয়ালের সাথে ঠেস দিয়ে কাঁদছে। ইরফান একটা অ্যাম্বুলেন্স ডেকে নিল। সিটি কেয়ার হসপিটাল এখান থেকে 5 মিনিটের মতো দূরে। মিস জেনিকে একজন নার্স তুলে নেয়। ইরফান দেখল ততক্ষণে প্রন্মী কান্না থামিয়ে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে। এবং ইরফান বেশ অবাক হল যখন দেখল প্রন্মী নির্বিকার, ইরফানের কথা মেনে অ্যাম্বুলেন্সে গিয়ে বসেছে চুপচাপ। আর টুটা সাউন্ড করেনি মেয়েটা, অথচ এত সহজে মানার কথা না মেয়েটির ইরফানের প্রস্তাব। ইরফান হতভম্ব ভাব কাটিয়ে অ্যাম্বুলেন্সে বসে ইনুকে কল করে কথা বলে নিল আবারও। ইনু ওপাশ থেকে শুধু বলে যাচ্ছে, ও দাদান, দোহাই তোমার, মেয়েটাকে ভয় দেখিও না কোনো। একটু নরম হয়ে কথা বলো ওর সাথে, আমি মুখ দেখাতে পারবো না, নয়তো শ্বশুর বাড়িতে। আর ওকে ধমকিও না, আর ওকে। ইনুর কথা শেষ হতে না দিয়ে কলটা কাটল ইরফান, ঘুরে প্রন্মীর দিকে তাকায়, গালে লেপ্টে আছে চোখের পানি। ইরফান দেখল কিছুক্ষণ পরপর অতিরিক্ত নম্র কণ্ঠে আহাম্মকের মতো বলে উঠল, এতক্ষণ তো ভয় পাচ্ছিলে, এখন ভয় করছে না আমাকে? প্রন্মী দাঁত দিয়ে দাঁত চেপে বসে আছে। ইরফান বলল, তুমি আসলেই সাহসী। ভেরি গুড গার্ল। প্রন্মী হাসল তাচ্ছিল্যের হাসি, অতঃপর বলল, কি জানেন তো, এই পৃথিবীটা আপনার মতো অমানুষে ঠাসা। আমি কাকে বিশ্বাস করব? ভাবলাম আপনার কথাই মেনে নিই, কারণ আপনার আর যাই হোক একটু ভয় ডর ঢুকেছে থানা থেকে ঘুরে আসার পরে। তবে কি জানি, আপনি নির্লজ্জ হলে ভিন্ন কথা। তবে আপনাকে ভয় পাচ্ছিলাম না আমি, আমার বিরক্ত লাগছিল আপনাকে। অমানুষ শব্দটা শুনে ইরফানের মনে হলো কেউ একটা জুতোর বাড়ি মেরেছে তার মুখে। গালটা পুড়ছে বেশ। সে শুধু তাকিয়ে আছে মেয়েটার রক্তিম মুখের দিকে, তীব্র ক্ষোভে ফর্সা মুখটা লাল হয়েছে প্রন্মীর। ইমার্জেন্সি ইউনিটের লবিতে কালো কামিজ পরিহিতা অর্ধশিক্তা এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী নাকি তরুণী সেটা ভাববার বিষয়, মেয়েটিকে দেখে বয়স আন্দাজ করতে পারছে না আগন্তুকেরা। কালোতে ফর্সা মুখটা ঝকমক করছে, যেতে যেতে মহিলা পুরুষ নির্বিশেষে একটিবার পলক ফেলতে কসুর করছে না আদুরে বিদেশিনীর রূপসী আননে, ওষ্ঠজোড়া কাঁপছে ঠান্ডার প্রকোপে। অল্পবিস্তর ভিজেছে যে। ইমার্জেন্সি ইউনিটে একজন ডাক্তার এবং নার্স মিস জেনির ট্রিটমেন্ট করছে। বাইরে ওরা দুজন। ইনায়া এখনও এসে পৌঁছায়নি। ইরফান কাকভেজা হয় ইমার্জেন্সি ইউনিটের বাইরে একটা বেঞ্চিতে বসে আছে। চুপচুপ করে ভেজা চুল বেয়ে ফোটায় ফোটায় ঝরছে পানি, গা হিম হয়ে আছে, ফরমাল শার্টটা শক্তপোক্ত শরীরে আটসাট হয়ে লেপ্টে আছে।
ইরফান গলা থেকে টাইয়ের নট খুলে পেছনে হেলান দেয়। শরীরটা জমে যাচ্ছে ঠান্ডায়, এখন একটা সিগারেট অতি জরুরি হয়ে পড়েছে। দুহাতে প্যান্টের পকেট হাতড়ে দুটো ভেজা সিগারেট পেল, যদিও সেগুলোর দিকে বিরক্তি নিয়ে কয়েকপল তাকিয়ে থেকে দৃষ্টি দিল প্রণমীর দিকে, পরমুহূর্তেই চোখে মুখে সংকোচ নামিয়ে সিগারেট দুটো ফেলল ওয়েস্টবিনে। আবারও গাঢ় বাদামি চোখজোড়ার প্রকট দৃষ্টি আছড়ে আছড়ে পড়ে প্রণমীর মুখবিবরে। সেই কথাগুলো ইরফানের মুখের ওপর বলে দিয়ে সেই যে মেয়েটা চুপ হয়েছে, আর একটা কথাও বলেনি। ইরফানও না। দুজনের দূরত্ব কয়েক গজের মাত্র, দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে। এখানকার অল্পবয়সী ইন্টার্ন ডক্টরগুলো যেতে যেতে হা করে প্রণমীকে দেখছে, দেখছে তো দেখছেই, দূরে গিয়েও ঘুরে তাকিয়ে দেখছে। সে খবর তো প্রণমী রাখে না, সে নিজেকে ওড়নায় জড়িয়ে রেখে দাঁড়িয়ে আছে। ইরফান উঠে দাঁড়ালো, একবার খোঁজ নিল নার্সদের কাছে, জানতে পারল কপালে দুটো সেলাই লেগেছে এবং জ্ঞান হয়তো অল্প সময়ের মাঝেই ফিরবে। প্রণমীও শুনল সেসব। ইরফান ইনুকে কল করল, ওদিকে তখন একটা ক্যাব পাচ্ছিল না। ইনু এই বৃষ্টিতে শুধু কাদো কাদো হয়ে বলছে, একটু তুমি দেখো দাদান, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে ইরফান চুপচাপ প্রণমীর কাছে গিয়ে শান্ত স্বরে বলল, এখানে চুপ করে 5 মিনিট বসে থাকবে। এক পা সামনে পেছনে, ডানে বায়ে দেবে না। কেউ কথা বলতে এলে বলবে না। আমি আসছি একটু। প্রণমী জবাব দিল না, তবে চূড়ান্ত বিরক্তিতে কপাল এমন করে কুঁচকে নিল। ইরফানের চোখে খুব লাগল সেটা, আর লাগল অমানুষ ইরফানের মনেও। ইরফান ভাবলেশহীন মুখে চলে গেল হসপিটালের ক্যান্টিনে। কাটায় কাটায় ঠিক 5 মিনিট পরে 2 কাপ চা নিয়ে ইরফান এলো। চাটা ইরফান সরাসরি প্রণমীকে না দিয়ে একজন আয়ার কাছে রিকোয়েস্ট করে তাকে পাঠালো। আয়া প্রণমীকে বললেন, নাও, তোমার হাজবেন্ড দিয়েছেন চা, খাও। কথাটা শুনে ইরফান বেঞ্চিতে বসতে গিয়েও বসে না, চোখ বড় বড় করে আয়ার দিকে তাকিয়ে থাকে, আর প্রণমী চেঁচিয়ে ওঠে, উনি আমার হাজবেন্ড না। আয়া ভরকালো, চায়ের কাপটা প্রণমীর পাশের বেঞ্চিতে রেখে বলল, আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির লোক দিয়েছে, খাও। প্রণমী রাগে ফেটে পড়ছে। ইরফান বুঝতে পারে আয়া চলে যেতে এবার ইরফান এগিয়ে আসে ধীরে ধীরে, কণ্ঠে নম্রতা ঢেলে বলল, আমি কিন্তু ওনাকে কিছু বলিনি, উনি নিজেই আন্দাজ করেছেন আমি তোমার হাজবেন্ড। আপনি দূরে যান আমার থেকে। আমি এসব শুনতে চাই না। একটু দূরে থাকুন অনুগ্রহপূর্বক। ভাবিকে ফোন করুন। মেজাজি হয়ে উঠছে প্রণমী। ইরফান এবার একটা লম্বা শ্বাস ফেলে বলল, যাচ্ছি। তবে তুমি চাটা খাও, ঠান্ডায় কাঁপছ। আর সেদিন বৃষ্টির মধ্যে টেনে হিচড়ে কিডন্যাপ করে 8 ঘন্টা ভেজা কাপড়ে রেখে মানসিক টর্চার করার সময় এত আত্মীয় জ্ঞান কোথায় ছিল? ইরফান মাথা নিচু করে নেয়, খানিক বাদে আবারও প্রণমীর চোখে চোখ রাখে, মুখটা আবারও লাল হচ্ছে মেয়েটার, মনে হচ্ছে কাঁদবে আবারও। ইরফান গেল না, দুচোখ বন্ধ করে 3 সেকেন্ড কিছু একটা ভেবে ফোঁস করে শ্বাস ফেলে বলে ওঠে, দেখো, ভুল মানুষ মাত্রই হয়। কথা শেষ করতে দিল না প্রণমী ওর, বলে ওঠে, জি জি, সব মানুষ এমন ভুল করেই থাকে, একজনকে তুলে নিয়ে জোর জবরদস্তি বিয়ে করে তার সাথে কুত্তার মতো আচরণ করা, এটা ভুল। সব মানুষ এমন ভুল করে, এটা স্বাভাবিক। ইরফান ঢোক গিলে নিল, কুত্তা? সে কুত্তা। এই মেয়ের মুখ চলে খুব, যেমনটা ইরফান এই মেয়েকে ভেবেছে, এই মেয়ে তেমনটা নয়। প্রণমী বলতে থাকে, দয়া করে আপনি দূরে যান, আপনি কথা বাড়াচ্ছেন, আমারও রাগ উঠছে। এসব ভাবি এসে দেখলে খুব কান্নাকাটি করবে, তার প্রাণপ্রিয় মেজো দাদানকে আমি কথা শোনাচ্ছি, এসব দেখলে খুব কষ্ট পাবে আপনার বোন। যান। ইরফান কিছু সময় চুপ করে থেকে বলল, আর যাই বলো কুত্তা বলো না। ঠান্ডা গলায় ওয়ার্নিং দেয় ইরফান। প্রণমী শোনে না, জমে থাকা ক্ষোভ বাঁধ ভেঙে বেরিয়ে এলো, চেঁচিয়ে উঠল, বলবো কুত্তা, কিডন্যাপার, বদমাশ, অমানুষ, রেপিস্ট। চোখ। খুব কড়া একটা বজ্র ধমকে বিস্ফোরিত চোখ, আতঙ্কিত মুখ নিয়ে ছিটকে পিছিয়ে যায় প্রণমী। ইরফানের মাথায় হঠাৎ খুব রাগ চাপল, তার প্রভাবে ডান হাতে রাখা গরম চা ভর্তি ওয়ান টাইম কাপটাকে কুঁচলে দিল, শক্ত হাত গরম চায় পুরল, তবে তাতে কোনো ভ্রুক্ষেপ হয়নি ইরফানের।
তার রাগী প্রকট দৃষ্টি প্রন্মীর চোখে, যে মেয়েটা হুট করে আচানক দুচোখের পানি ছেড়ে দিয়েছে। কোনো শব্দ নেই, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ওটা দেখে ইরফান কেমন নিমিষেই থিতু হয়ে গেল, হতবিহ্বল হল, দীর্ঘ সময় চুপচাপ তাকিয়ে থেকে আস্তে ধীরে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলে ওঠে, প্রন্মী, আমি রেপিস্ট নই। প্রন্মী জবাব দিচ্ছে না, কাঁদছে। ইরফান নিজের চুল টানছে অস্থির হয়ে, হঠাৎ নিজেকে মনে মনে নিজেই বীভৎস কিছু গালি দিয়ে আবারও প্রন্মীকে বলে, লিসেন, যা হয়েছে সবকিছুর জন্য সরি। সরি প্রন্মী, কেঁদো না, আমি ধমক দিয়েছি একটা অন্য কারণে। আচ্ছা, এই ধমকটার জন্যও সরি। সরি ফর এভরিথিং। প্রন্মী ইরফানের কথা যেন শুনতেই পাচ্ছে না, আবারও তরতর করে রাগ উঠছে ইরফানের, বহু কষ্টে নিজেকে সংযত করে বলে নম্র হয়ে বলে, এই মেয়ে, থামে না প্রন্মী। ইরফান বলতে শুরু করে, একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো, যেটা একেবারেই সত্যি, তুমি বিশ্বাস করলেও আর না করলেও, তুমি বুঝতে চাইলেও আর না চাইলেও। সত্যি কথাটা হচ্ছে, তোমার ছোটবেলায় যেটা হয়েছিল প্রন্মী, আমি ইরফান কখনোই ওটা রিপিট করতাম না। হ্যাঁ, তোমার হাত ধরে টেনেছি, তবে ছোটবেলায় যে ক্ষত তুমি পেয়েছ ওটা রিপিট করতাম না। আমি ওভাবে তোমাকে ছুঁইনি, ট্রাস্ট মি। আমার শুধু অমানুষগিরি ছিল, প্রতিশোধ পরায়ণতা ছিল, জেদ, হিংস্রতা ছিল, তবে উদ্ধার করেছেন আমাকে। সেদিন অমন ইন্টেনশন আপনার ছিল না, এটা এখন জানিয়ে উদ্ধার করেছেন। ইরফানের নম্রতা পায়ে পিষ্ট করে চেঁচিয়ে মুখের ওপর বলে দিল প্রন্মী। ইরফান ওখানেই চুপ হয়ে গেল। প্রন্মী চোখ মুছল। ইরফান বেঞ্চি থেকে চায়ের কাপটা তুলে প্রন্মীর হাতে ধরিয়ে বলল, আচ্ছা, আমার সরি একসেপ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এটা খাও। কাঁপছ তুমি? প্রন্মী কাপটা নিল, মুখে হাসল তাচ্ছিল্যের হাসি, পরপর নিজের স্বভাব থেকে বেরিয়ে নম্রভদ্র প্রন্মী একটা কাণ্ড করে বসল। চায়ের কাপের মোটামুটি গরম চাটুকু ছুঁড়ে মারে ইরফানের দিকে। প্রন্মীর আন্দাজ বরাবর ঠিক হয়, আজও তাই। চাটুকু আছড়ে পড়ল ইরফানের বা গালে, গলায়। জ্বলে উঠল ইরফানের গাল, হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রন্মীর দিকে। ঠিক অমন সময় ইনু এসে এই দৃশ্য দেখে আঁতকে উঠল, ছুটে যায় ইরফানের কাছে। ওড়না দিয়ে ইরফানের গাল, গলা মুছে নিতে নিতে প্রন্মীকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রণ? ইরফান প্রন্মীর থেকে দৃষ্টি ফেরায় না, তার দৃষ্টি এখন যারপরনাই শান্ত, সে ক্ষান্ত হয়ে তাকিয়ে আছে ফর্সা মুখটাতে, গালের লাল তিলটাতে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে ইরফান। ইনায়া আবারও প্রন্মীকে বলল, বলো কি হয়েছে প্রণ? প্রন্মী ভাবির কথায় জবাব না দিয়ে ইরফানকে বলে, সরি ইরফান মির্জা, আমিও ভুল করে ফেলেছি। যদিও জেনে শুনে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে করেছি, তবুও এটা ভুল। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ইরফানের ঘোর কাটে না, সে শুধু দেখছে তো দেখছেই মেয়েটাকে। প্রন্মী এতক্ষণে সামান্য হাসে, তবে সে হাসি তাচ্ছিল্যের। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। ইনু কথা না বাড়িয়ে ভাইকে টানছে, চলো দাদান, মুখে পানি দেবে তুমি। নিজের জায়গা থেকে একচুলো নড়ে না ইরফান। প্রন্মী এবার ভাবিকে কান্নামিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি এসেছ ভাবি, ভাইয়াকে কল করো। ইনু মলিন মুখে লাল হয়ে যাওয়া গাল দেখছে দাদানের, আবার দেখছে প্রন্মীকে। অন্য কেউ হলে থাপড়ে মেরাই ফেলত ইনু, কিন্তু কাজটা যে প্রন্মী করেছে, ওকে কিছু বলতে পারবে না ইনু, আর কখনো বলবেও না, এটুকু বোধ তার আছে। ইরফান নড়াচড়াও করছে না যেন, শুধু নির্নিমেষ দেখছে কালো সালোয়ার শুটে একটা ছোটখাটো অগ্নিশিখা, যে এভাবে ধূপধাপ জ্বলে ওঠে। ইনু আসার পর থেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিল, ইসির মতো অত চালু নয়, তবুও সবটা সামলে নিচ্ছে। প্রন্মীর হাত ধরে রেখেছে আসার পর থেকে। মিস জেনির জ্ঞান ফিরেছে যদিও, তবে অতটা স্টেবল নয়। ইনায়া এসে ইরফানকে বলে, দাদান এবার তুমি যাও। পারবি তুই? বড় দাদানকে কল করে নিচ্ছি। ও ও ও শিট, দেখেছিস আমি কল করতে পারতাম দাদানকে, মাথায় আসেনি রে। দাঁড়া, কল করছি। ইরফানকে থামিয়ে দিয়ে ইনু বলে, না দাদান, তুমি বড় দাদানকে কল করো না। কেন?
অবাক হয়ে জানতে চায় ইরফান। ইনু বলে, আমি কল করে ডেকে নেব। তুমি দাদান আসার আগেই এখান থেকে যাও, নয়তো বড় দাদান খুব বকবে তোমাকে। ইরফান বোনের দিকে তাকিয়ে আছে। ইনু দূরে বেঞ্চিতে বসে থাকা প্রণমীর মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে আবারও বলে ওঠে, গালে একটু অয়েনমেন্ট লাগিয়ে নিও দাদান। হেসে ফেলল ইরফান। ইনু চোখ বড় বড় করে বলল, হাসছ কেন? এতে আমার কিছু হয় না। তুই যা তোর ননদের কাছে। আমি যাচ্ছি চুপচাপ। সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে শহরে। ইনশিরা ঘরের মধ্যে পায়চারি করছে এখন। এতক্ষণ ঘরটা গুছিয়েছে সে, মানে ঘরের কাটছাট বদলেছে, জিনিসপত্র এদিক সেদিকে করে। মিঠি মায়ের পিছু পিছু ঘরময় পায়চারি করছে। ঝুমঝুমির মা কিচেনে রাতের রান্না করে দিতে এসেছে। বারান্দায় দোলনার ওপরের কুশনগুলোকে ঠিকঠাক করে দিতে দিতে ইনশিরা ঝুমঝুমির মাকে বলল, আজ খিচুড়ি করো। আর শোনো, বিফ দিয়ে খিচুড়ি নয়, বিফ আলাদা ভুনা করবে, খিচুড়িটা রাঁধবে আলাদা। তোমার স্যার এভাবে খেতে পছন্দ করেন। মিটি মিটি হাসছে ঝুমঝুমির মা। সবটা গুছিয়ে ইনশিরার কাছে গিয়ে হাসতে লাগল নিশ্চুপ। ইনশিরা অবাক হয়ে বলল, হাসছ কেন এভাবে? স্যারের লাইগা আপনের মোহাব্বত দেইখা হাসতেছি। আমার কি যে খুশি লাগে আপনাদের দেখলে এখন ম্যাডাম। ইনশিরা সামান্য হেসে নিজের কাজ করতে থাকে। ঝুমঝুমির মা বলতে থাকে, যতদূর শুনছি স্যার বড় হয়েছে ওই এতিমখানায়, বিয়ার পর আপনার ভোলামন দেইখা আফসোস লাগতো স্যারের জন্য, এত ভালো মানুষটা বউয়ের সেবা যত্ন পাইব না। অক্ষণ ভীষণ শান্তি লাগতেছে। এইবার মনে হইতেছে স্যার পরিবার পাইছে। এরপর আর 2-3 মাস পরে পরিবারে নতুন সদস্য আনার কথা ভাবেন ম্যাডাম। নতুন সদস্য মানে? নতুন সদস্যকে? বাচ্চা। ইনশিরা চুপ করে থাকে। ঝুমঝুমির মা বিজ্ঞের ন্যায় বলে, এখনই আপনার উপযুক্ত বয়স। আর স্যারেরও। ইনশিরা সরল বোকাশোকা ঝুমঝুমির মাকে বলে, বাচ্চা নিতে উপযুক্ত বয়স হলেই হয় না ঝুমঝুমির মা। বাচ্চা একটা আবেগ নয়, শুধু একটা রেসপন্সিবিলিটি। উপযুক্ত মানসিক পরিস্থিতি দরকার হয়। আমার মনে হচ্ছে আমি এখনই প্রস্তুত নই। একটা বাচ্চা নিলাম দুম করে, তারপর তা টেক কেয়ার করতে পারলাম না ঠিক করে, এটা তো অন্যায় কাজ আমার মতে। নিজের ক্যারিয়ারটা একটু নেড়েচেড়ে দেখি। তারপর ভাবব বাচ্চার কথা, তখনই ভাবব যখন আমি সম্পূর্ণভাবে আমার সন্তানের হয়ে থাকতে পারব, তার প্রতি দায়িত্ব পালনে একটুও যেন গাফিলতি না হয়। এখন আমাকে দেখছ, আমি এখনো ভীষণ অগোছালো। ঝুমঝুমির মা ম্যাডামের এত জটিল কথা বুঝতে পারে না, বাচ্চা নিতে এত হিসাব নিকাশ করতে হয়। ঝুমঝুমিকে জন্ম দিতে গিয়ে তো সে করেনি। পেটে এসেছে, জন্ম দিয়েছে, দুধ খাইয়েছে, লালন পালন করেছে। কি জানি বাপু, শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার এসব ঝুমঝুমির মায়ের মাথায় ঢুকবে না। সে চলে যায় রান্নাঘরে। রাতের রান্না সেরে ঝুমঝুমির মা যখন চলে যায় তখন সন্ধ্যা 7টা। ইনশিরা বারবার ঘড়ি দেখছে। ইদানিং এসপি খুব রাত করে বাড়ি ফেরে। লাঞ্চ টাইমে 1 ঘন্টা আর রাতে 9 ঘন্টা। এতটুকু সময় পাওয়া যায় লোকটাকে। বাইরে ঝমঝমে বৃষ্টি। বৃষ্টি হলে মুইনের অসভ্যতামি বেড়ে যায়, ঠেলে ঠুলেও দূরে সরানো যায় না। বাবুই পাখি নিজের বাড়িতে যেভাবে ঘাপটি মেরে থাকে, গোটা রাত ঠিক তেমন কাটে ইনশিরার মুইনের বুকে। ইনশিরা ভাবতে ভাবতে হাসল। ফোনটা হাতে তুলে নিয়ে কল দিল মুইনের পার্সোনাল নাম্বারে। কলটা কেটে দিল মুইন। ইনশিরা মজা করে আবারও দিল, বারবার দিল। বারবার কলটা কেটেও 9 বারের বার মুইন কলটা রিসিভ করে। তার দৃষ্টি হাতে একটা কাগজে নিবন্ধ। ইসি কিছু বলার আগেই মুইন বলে উঠল, কি ব্যাপার? কল কেটে দিচ্ছি তো। ইসি একটু থমকায়, পর পর বলে, কি ব্যাপার এসপি? আজকাল বউকে ধমকাতেও শিখেছ যে? মুইন চুপ করে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে গলার স্বর খাদে নামিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরছি। আর আধা ঘন্টা লাগবে। ইসি খুশি হয়ে কল কেটে টেবিল সেট করে। একটা সুন্দর বৃষ্টিস্নাত রাতের পরিকল্পনা করে নেয় বসে বসে। বেশ কদিন দুজনে নিবিষ্ট হয়ে সময় কাটানো হয়নি।
ইশি আজ নিজে থেকে আমন্ত্রণ জানাবে মুইনকে। মুইন এটা ভীষণ পছন্দ করে। ওয়ার্ড্রোব খুলে মুইনের পছন্দের একটা শাড়ি বের করে বড় গলার ব্যাকলেস স্লিভলেস ব্লাউজের সাথে পরে নিজেকে আয়নায় দেখে হাসতে হাসতে লুটোপুটি খায় সে। কি ইশি আজ কত হ্যাংলা হয়েছে, স্বামীকে খুশি করতে তার কত চেষ্টা। শাড়ি পরে গায়ে পারফিউম মেখে পুরো পটের বিবি হয়ে অপেক্ষা করছিল একা অ্যাপার্টমেন্টে। মুইন ঠিক আধা ঘন্টা পরেই এলো, অল্পস্বল্প ভিজেছে সে। দরজা খুলেই দেখতে পেল তার জন্য অপেক্ষা করছিল এক টুকরো হৃদয় প্রশান্ত করা চাঁদ। ইশি দাঁড়িয়ে আছে লাজুক হয়ে, মুইন শুকনো মুখে ইশির পা থেকে মাথা দেখে। ইশি ভ্রু উঁচিয়ে খুনসুটি করে বলে, কোলে নাও। ভেতরে ঢোকে মুইন। ইশি দরজা বন্ধ করে আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার? কোলে নাও? কেমন বাচ্চাসুলভ বায়না। ইশির সরল মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আস্তে ধীরে মুইন বলে, আমার ট্রান্সফার অর্ডার এসেছে ইশি। আচ্ছা একটু পানি দাও, পানি খাবো। ভীষণ রেগে গিয়েছে ইহান তাজওয়ার মির্জা। হসপিটালে এসে ইনুকে বকেছে কেন তাকে আগে জানানো হয়নি। ইনু চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতম প্রেরণাকে নিশ্চিন্ত করা হয়েছে এখানে ইহান তাজওয়ার মির্জা এসেছে। প্রীতম ইহানের কথা শুনে একেবারেই নিশ্চিন্ত হয়েছে। মিস জেনিকে আগামীকালই রিলিজ করে দেয়া হবে, তবে আজ রাতটা থাকতে হবে এখানে, 3টা স্যালাইন চলবে সারা রাত। প্রণমি মিস জেনির কেবিনে তার মাথার কাছে বসে আছে, মিস জেনির হাত ধরে। ইনু একটা সোফাতে। ডক্টরের সাথে কথা বলে ইহান কেবিনে ঢুকে বোনের দিকে তাকিয়ে বলল, এখানে কে এনেছে ওদের? প্রণমি আর মিস জেনিকে হসপিটালে কে এনেছে? ঘামছে ইনু, ঢোক গিলছে বারবার, আর চোখে প্রণমিকে এক পলক দেখে বড় দাদানকে বলল, এক পথচারী এনেছে দাদান। প্রণমি চুপচাপ ভাবির মিথ্যা কথাগুলো শুনছে, তার মুখ ভাবলেশহীন, অবশ্য এসবে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইহান বলল, হু, রাত বাড়ছে, এখানে কাউকে থাকতে দেয়া হয় না, নার্সরা আছে। তোরা দুজন অ্যাপার্টমেন্টে একা আজ রাতটা থাকবি কি করে? ইনু এবারও ঢোক গিলছে। ইহান কোনো কিছু না ভেবেই বলল, আমাদের বাড়িতে যাবি? ইনু আরেকটা ফাঁকা ঢোক গিলে বলল, প্রণকে নিয়ে ওখানে যাব কি করে দাদান? ওখানে মেজো দাদান আছে তো। প্রীতম আমাকে খুনি করে ফেলবে। ওহহ শিট, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বলেই 2 মিনিট কিছু একটা ভাবল ইহান। পর বলল, আচ্ছা চল, ইশির ফ্ল্যাটে পৌঁছে দিই তোদের। আজ রাতটা ওখানে থাক, আমি কাল খুব ভোরে এসে তোদের পিক করে নেব। ট্রান্সফার অর্ডার এসেছে মানে? স্তম্ভিত হয়ে বিস্ফোরিত নেত্রযুগল মেলে মুইনের গম্ভীর উদাসীন মুখের দিকে তাকিয়ে আছে। মুইনও সরাসরি বউয়ের চোখের দিকে তাকিয়েছিল। ইশি আবারও বলে উঠল, বলো মানে কি? অর্ডার এসেছে কেন? ওটা আমারও প্রশ্ন। কোচ দেখিয়েছে আমার গাফিলতি। হেডকোয়ার্টার থেকে জবাব পায়নি ইশি। গাফিলতি? ইশি লোকটাকে দেখছে, তার হঠাৎ এত খারাপ লাগছে মানুষটার জন্য, এটা একটা অত্যন্ত বড় দুঃসংবাদ মুইনের জন্য। মুইন চোখ নামায় না। ইশি ছুটে গিয়ে পানি এনে মুইনের হাতে পানি দেয় 1 গ্লাস। পানি খেয়ে গ্লাসটা ইশির হাতে দিতেই ইশি বলল, কোথায় ট্রান্সফার করেছে? বান্দরবন। অস্ফুট স্বর জবাব দিতেই দ্বিতীয় দফায় চমকে ওঠে ইনশিরা। বান্দরবন? সরাসরি বান্দরবন? এটা কেমন জুলুম? এর যৌক্তিকতা কোথায়? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইশি আহত গলায়। মুইন ভাবলেশহীন মুখে কিছু মুহূর্ত ইশিকে দেখে, কোনো জবাব না দিয়ে সোফাতে বসে এক হাতে টেনে নেয় ইশিকে, কোলে বসিয়ে গম্ভীর উদাস মুখে ইশিকে ভালো করে খেয়াল করে বলে, এভাবে আমার জন্য সেজেছিলে তুমি? ইশি মলিন মুখ করে উপর নিচে মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। মুইন একটা তপ্ত শ্বাস ফেলে ইশির নরম দুটো হাত ধরে অপরাধীর ন্যায় বলল, আম সরি। তোমার এই সময়টা নষ্ট করে দিলাম, বাট ট্রাস্ট মি আই ওয়াজ ডেসপারেট টু শেয়ার উইথ ইউ। ইশি তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বামীর দুগালে রেখে বলে, এবং আমি সরি, ভীষণ সরি। আমি তোমার এই মুহূর্তে মন খারাপ দূর করার উপায় আমার জানা নেই ফরাজি। আমি কি করতে পারি? ফোন বেজে উঠল ইশির। কলটা রিসিভ হতেই ওপাশ থেকে ইহান অনেক কিছু বলল ইনশিরাহকে।
কল কেটে মুইনের দিকে তাকিয়ে বলল, ইনু আর প্রণো আসছে। মিস জেনি হসপিটালে। আজ রাতটা আমার এখানে থাকবে। হ্যাঁ তো আসতে বলো। বলেছি। ইসি মুইনের দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে শক্ত করে, ভীষণ নম্রস্বরে বলে, মুইন আমি কি করব বলো। তোমার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। এখন কি হবে মুইন? বিক্ষিপ্ত মনটা এমন নরম স্বরে প্রশান্ত হয় খানিকটা। ইসিকে আগলে নিয়ে মুইন জবাব দিল, আমি প্রেয়ার দেব একটা, তাতেও যদি কাজ না হয় যা হবে দেখা যাবে। তার আগে এই শাড়ি ব্লাউজ পাল্টে এসো, এই সাজটুকু শুধু আর শুধুমাত্র আমি না হয় দেখব, ইনুকে দেখিয়ে কি লাভ। চূড়ান্ত মন খারাপেও লজ্জা পায় ইনশিরা। উঠে গিয়ে শাড়ি পাল্টে পালাজো টি শার্ট পরে আসে। মুইন ইউনিফর্ম পাল্টে নেয়। ইসি মুইনের ট্রান্সফার অর্ডারটা দেখল ভালো করে, আচানক বুকটা কেমন খা খা করে ওঠে। বান্দরবন। যদি মুইন কিছু করতেই না পারে, এভাবে এতটা দূরে, সবার থেকে আলাদা হয়ে যাবে ওরা দুজন। মুইন এসে ওর কাঁধে একটা হাত রেখে বলল, মেহমান আসছে বাসায়, এখন এই টপিকটা অফ করো। রাত 11টা নাগাদ ইহান ইনু আর প্রণমিকে ইসির অ্যাপার্টমেন্টে রেখে যায়। ইনু ফোন করে প্রীতমের থেকে পারমিশন নিয়েছিল এ ব্যাপারে। মুইনিশি নিজেদের দুঃসংবাদ চেপে রেখে আপাতত অতিথি আপ্যায়নে ব্যস্ত। অ্যাপার্টমেন্টে একটাই বেড। ইনশিরাহ নিজেদের বেডরুমটাতে নতুন চাদর বিছিয়ে ছেড়ে দেয় ইনু আর প্রণমিকে। প্রণমি রাজি হয়নি এভাবে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বেডরুমে থাকতে। ইনশিরাহ অনেকবার বলার পরেও রাজি হয়নি, ওদের তাই গেস্ট রুমে ম্যাট্রেস বিছিয়ে দিয়ে ইনশিরাহ রুমে এসে থমকে দাঁড়ায়। মুইন ল্যাপটপের সামনে বসে একটা প্রেয়ার লিখছিল। তার ট্রান্সফার অর্ডারটা আটকে দিতে। রাতে প্রীতম প্রেরণাদের পৌঁছে দিয়ে ঘণ্টা চারেকের মতো বিশ্রাম নিয়ে ভোরের ট্রেনেই ঢাকা ফেরে। ইহানও খুব ভোরে ইনু আর প্রণমিকে ইসির অ্যাপার্টমেন্ট থেকে তুলে নেয়। ইনশিরাহও গিয়েছে তাদের সাথে মিস জেনিকে দেখতে। হসপিটালে ঢুকে নিরিবিলিতে প্রীতম যখন শুধুমাত্র বউ আর বোনকে পেল, শুরুতেই প্রীতম ইনুকে বলল, কিভাবে কি করলে বলো। কি হয়েছিল এবার বলো। কে এনেছে ওদের এখানে? বারবার ঢোক গিলছে ইনু। সে টের পাচ্ছে প্রীতমকে সে মিথ্যা বলতে পারবে না, তবে দাদানের নাম শুনলে এখানে কি হবে সেটা ভেবে ইনুর ফর্সা মুখটা শুকিয়ে একটুখানি হল। ইনুর নির্লিপ্ততা টের পেয়ে প্রণমি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই বলে ওঠে, ভাইয়া। প্রীতম ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকাতেই প্রণমি বরফ ঠান্ডা গলায় বলে, একজন পথচারী এনেছে আমাদের এখানে। সে চলে গিয়েছে। ইনুও তাকায় প্রণমির মুখের দিকে। তীব্র গ্লানি জেকে ধরে মুহূর্তেই তাকে। এই মেয়েটাও মিথ্যা বলল। কেন? কিসের জন্য? বরাবর প্রীতমই শুদ্ধকে নিয়ে যায় ওয়াশিতের কবর জিয়ারত করাতে। এবার তা হল না। আজ সারাদিনে প্রেরণা শুদ্ধর জন্মনিবন্ধন সনদ নিয়ে ইউপি অফিসে ছোটাছুটি করেছে। ইউপি চেয়ারম্যানকে পায়নি যদিও। শুদ্ধ ছিল প্রেরণার ফুপির কাছে। বিকেলে শুদ্ধ, ফুপি আর 18 বছর বয়সী ফুফাতো ভাইকে নিয়ে প্রেরণা ওয়াশিতের পারিবারিক কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াশিত শরীফ এবং প্রেরণার ফুপি মুবিনা একই এলাকার, পাশাপাশি দুটো ওয়ার্ডের মানুষ। এখানে ওয়াশিতের একটা বাংলো ছিল, যেটা প্রেরণা বিক্রি করে এলাকা ছেড়েছিল। আছে শুধু ওয়াশিতের পৈতৃক সূত্রে পাওয়া অনেক জমি, সেগুলো সেভাবেই পড়ে আছে। ওয়াশিত ছিল এতিম, তার কোনো ভাই বোন ছিল না। তার চাচারা ভীষণ লোভী এবং চতুর লোক, যারা বর্তমানে ওয়াশিতের জমিজমা দখল করে নেওয়ার বহু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আড়ালে আবডালে, শুধুমাত্র প্রেরণার জন্য পারছে না। এই এলাকার নামকরা বাড়ির নাম শরীফ বাড়ি, পাশাপাশি 18টা বাংলো। প্রেরণা এই বংশের বউ ছিল, তবে কখনো সমাদর পায়নি এই মানুষগুলোর থেকে। ওয়াশিতের মৃত্যুর পরে যেন মানসিকভাবে প্রেরণা আরও আঘাত পাচ্ছিল এই লোকগুলোর থেকে, তাই তো সব ছেড়ে ছুঁড়ে চলে গিয়েছিল। কবরস্থান বাংলোগুলোর থেকে খানিকটা দূরেই ছিল। প্রেরণা সিদ্ধান্ত নিয়েছে কারো সাথে দেখা করবে না, তাদের হুল ফোটানো কথা প্রেরণার আর সহ্য হয় না।
প্রেরণা আর এগোলো না, দূর থেকেই সাদা মার্বেল পাথরে বাঁধানো পারিবারিক কবরস্থানের গেট চোখে পড়তেই পা থমকালো ভদ্রমহিলার। আর সামনে এগোনোর সাহস, মানসিক শক্তি নেই তার। প্রতিবারের মতো সে ধপ করে বসে পড়ে লাল পাথরের বেঞ্চটাতে। আর যেতে পারবে না সে। ফুফাতো ভাই রবিনকে বলল, শুদ্ধকে নিয়ে যাও ওর পাপার কবরের কাছে। প্রেরণার কণ্ঠস্বর স্বাভাবিক। মুবিনা আঁচল দিয়ে চোখ মুছলেন। শুদ্ধ রবিন মামার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রেরণা ছেলেকে টেনে কাছে নিয়ে চুমু খেয়ে বলল, মনে আছে কি বলতে হবে? মাথা নাড়ায় শুদ্ধ। তার মনে আছে। প্রেরণা জিজ্ঞেস করে, কি? রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছাগিরা। দুচোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা। সে বহু আগেই সিদ্ধান্ত নিয়েছে ছেলের সামনে ওর পাপার জন্য কাঁদবে না। আজও তাই হলো, সে তার কথা রাখল। রবিন এগিয়ে যায় শুদ্ধকে নিয়ে তার পাপার কবরের কাছে। এদিকে ঠিক তখন প্রেরণার সাথে দেখা হয়ে যায় ওয়াসিতের চাচা মুত্তালিবের। প্রেরণাকে এভাবে দেখতে পেয়ে বিস্মিত হয়ে বলে, ওমা বৌমা যে, ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? কথায় কথায় মুত্তালিব তুললেন নানা অভিযোগ, প্রেরণাকে দোষী করলেন। তাদের বংশের নাতিকে প্রেরণা কেন এত তাদের থেকে আড়াল করে সেই নিয়ে নানা অভিযোগ তাদের। প্রেরণা জবাব দেয় না। মুত্তালিব সব আলোচনা নিয়ে শেষে ফিরলেন ওয়াসিতের জমিতে। প্রেরণাকে বোঝাতে চাইছে জমিগুলো প্রেরণা যাতে অল্প দামে বিক্রি করে দেয়। তখন প্রেরণা ক্ষিপ্ত হলে জানিয়ে দেয়, ওসব কিছু শুদ্ধর বাবার ছিল, এখন সব কিছু শুদ্ধর। শুদ্ধ বড় হোক, তারপর ও বুঝবে কি করতে হবে। আর বাংলোটা বিক্রি করে ওই টাকা দিয়ে ফ্ল্যাট আমি শুদ্ধর নামেই কিনেছি। ও বড় হোক, মানুষ হোক, তখন বাবার পৈতৃক জমিতে আরেকটা বাংলো আমার ছেলে তুলবে। আপনারা এত দুশ্চিন্তা করবেন না চাচা। মুখটা অন্ধকার করে মুত্তালিব প্রেরণাকে অনেক সাধল বাড়িতে ঢোকার জন্য। প্রেরণা গেল না। শুদ্ধকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই যেন বেঁচে যায়। বিকেলে মিস জেনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পরে প্রীতম গেল বাজার করতে। প্রণমি তখন মিস জেনির পাশে বসে ছিল। ইনো এক বাটি স্যুপ এনে মিস জেনিকে দেয়। মিস জেনি তার কেউ না সত্যি বলতে, তবে এই মহিলা প্রতিদিন কি ভীষণ আদরে রাখে ইনুকে, তাই ইনু খুব সেবা করছে মিস জেনির। ইনু ভাবে তার শাশুড়ি থাকলে হয়তো এমন আদর সে পেত। তাদের দুই বোনের কপালে শ্বশুর শাশুড়ি নেই। ইনুর যা ননদ আছে দুটো, ইসি আপুর তাও নেই। মির্জা বাড়ি থেকে খবর এসেছে মাম্মা আর বড়মা, মেজমা আসছে মিস জেনিকে দেখতে। ওনারা সবাই টাঙ্গাইল থেকে আজ সকালেই ফিরেছে। খুব গন্ডগোল লেগেছিল নাকি বিয়ে বাড়িতে, বিস্তারিত শোনেনি ইনু। বাড়ির মেয়েকে কি কি রাঁধতে হবে বলে ইনু চলে যায় প্রণমির জন্য চা আনতে। গতকাল ভিজে গলা বসিয়েছে আবারও, সেটা সারতে হবে চা খেয়ে। কল বাজছে। ইনু এসে নিজের ফোনটা তুলে দেখল ইরফানের নাম্বার। খানিকটা আড়ালে গিয়ে কলটা রিসিভ করে ইনু বলল, হ্যাঁ দাদান বলো। মিস জেনি কেমন আছেন? ভালো, স্বাভাবিক কথাবার্তা বলছেন। ডায়াবেটিক্সের পেশেন্ট, ঘা শুকাতে সময় লাগবে বোঝই তো। ইরফান কিছু মুহূর্ত চুপ করে থেকে বলল, তুই কেমন আছিস? তোর বর কিছু বলেছে আমাকে নিয়ে? আমি ওদের হসপিটালে এনেছি তাই। না, ও না জানে না দাদান। আমি বলিনি। আর তোর ননদ? সেও বলেনি? নালিশ করেনি ভাইয়ের কাছে? না, প্রণমিও লুকিয়ে গিয়েছে কথাটা। কলিং বেল বেজে ওঠায় ইনু তাড়াহুড়ো লাগিয়ে কল কাটার আগে বলল, আচ্ছা রাখছি দাদান, প্রীতম এসেছে বোধ হয়। কল কাটার পরেও ইরফান বোকার মতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। পর পর কণ্ঠে বিস্ময় এবং অবিশ্বাসের সুর মিশিয়ে বলে ওঠে, কথাটা লুকিয়ে গিয়েছে জ্ঞানী আপার আদরের বোন। দুর্ঘটনা ঘটেছে। সামিন ইয়াসার শহরে ফেরার পরে মেয়ের থেকে জানতে পেরেছে। জামাইয়ের ওপর খানিকটা মনক্ষুণ্ণ হয়েছে সামিন। এতগুলো ঘণ্টার মাঝে তাকে একটিবার ফোন করে জানাতে পারল না মুইন। ওরা সবাই, ইহান, তাজওয়ার মির্জা সহ মির্জা বাড়ির সবাই চলে এসেছে ইসির কাছে। কিন্তু যখন মুইনের মুখটা দেখল, সামিনের সব অভিমান জল হয়ে গেল। ছেলেটার মন খারাপ চেহারায় নামিয়েছে, অথচ কত প্রাণোচ্ছল ছেলেটা শ্বশুর শাশুড়ির সাথে।
ইসির ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়িদের সামনে মুইন বাসার পোশাক ট্রাউজার এবং টি শার্টে বসে আছে ভদ্র মতন। এতক্ষণ চলেছে বিশদ আলোচনা, মুইনের প্রেয়ার ধোপে টেকেনি তাই ট্রান্সফার বহাল থাকবে। ইনশিরার মন ভালো নেই, তবুও সে বাপের বাড়ির লোকজনের জন্য কিছু স্ন্যাক্স রেডি করছে। জামাইয়ের শান্ত মুখবিবরের দিকে চেয়ে সামিন একটাই কথা বলল, দেখো আমি কিন্তু তোমার এই ট্রান্সফারটা খুব সহজেই আটকে দিতে পারি বাবা। তুমি ভেবে দেখো। মুইন প্রথম থেকেই রাজি না ব্যাপারটিতে, কারি কারি টাকার ব্যাপার। তার কাছে আপাতত সে সামর্থ্য নেই। গতকাল রাতে এ নিয়ে ইসির সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। ইসি তারপর ঠান্ডা মাথায় প্রস্তাব দিয়েছিল তার মোহরানার টাকাটা ব্যবহার করতে সেবার ঘরের ফার্নিচার কিনতে ব্যবহার করার কথা বললে তখনও মুইন না খোশ হয়েছিল, এবারও তাই। এবার ইসির ওপর কিছুটা বিরক্তও হয়েছিল মুইন, রেগে গিয়েছিল হঠাৎ। শেষটায় ইসি আর জেদ করেনি বিষয়টা নিয়ে, টাকা পয়সার বিষয় নিয়ে অন্তত সে মুইনের ইগো হার্ট করতে চায় না। আলো খুব ভয়ে ভয়ে জামাইকে বলছে, দেখো তোমার শ্বশুর খুব একটা ভুল বলছেন না, তুমি রাজি হও। ইলহাম মির্জা আর ইসমাম মির্জারও একই বক্তব্য। মুইন খুব সুন্দরভাবে সবার পরামর্শ পাশ কাটিয়ে গেল। ইহান বড়দের থেকে আড়ালে নিয়ে ধৈর্য ধরে মুইনকে বোঝাল। কোনো কাজ হয়নি, আপাতত মুইন শ্বশুরের অর্থের জোরে কিছুই করবে না। ইহান শেষটায় বলল, অহেতুক জেদ করছো তুমি। এর পেছনে বড়দের ভালোবাসাটা দেখলে না? মুইন সামান্য হেসে বলল, গিয়ে 6 মাস থাকি, তারপর আবার ট্রান্সফার নিয়ে আশেপাশের কোনো জেলায় চলে আসব। আপাতত সবাইকে তুমি একটু বোঝাও। আমার দ্বারা হবে না এটা ইহান। 1 সপ্তাহ পরে মুইন চলে যাবে বান্দরবন। এদিকে বড়রা সবাই চিন্তিত। জামাইয়ের ওপর এইবার আলো সামিন খানিকটা বিরক্ত হলেও মানিয়ে নেয়। সারাজীবন পরিশ্রম করা ছেলেটা হুট করে শ্বশুরের অর্থনির্ভর হবে এটা ভাবাও মূর্খামি। মেয়ে জামাইকে নিয়ে আবারও জরুরি আলোচনায় বসল বাড়ির বড়রা। প্রসঙ্গ হচ্ছে ইসি। মুইন বান্দরবন চলে গেলে ইসি কি করবে সেটা জানতে চাইছে সামিন। মুইন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। ইসমাম মির্জা ইসিকে বলল, বলো বড় আম্মা, কি করবে? ইসি একটিবার ভাবলও না, সাথে সাথে জবাব দিল, আমি ওর সাথে যাব ছোট বাবা, আর কি করব? কিন্তু তুই একটা চাকরি করিস ইসি। ইহানের কথায় ইনশিরাহ চুপ হয়ে যায়, পর পর বলে, আপাতত আমি যেতে চাচ্ছি। আমার রেজিগনেশন দিয়ে দেব। আমি ওখানে কিছু একটা ট্রাই করব না হয়। সবাই হা করে বাড়ির বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মুইন একটি শব্দও বলেনি, সে চুপচাপ ইসির কথা শুনছে। শামিন মেয়ের কথা শুনে খুশি হয় ভীষণ, তবুও তার পিতৃসত্তা আবেগী হয়ে বলে ওঠে, সবকিছু এত ইজি হবে না আম্মা, তুমি চাইলে এখানে থেকে কাজটা শিখতে পারো, আর তাছাড়া 6 মাস গিয়ে মুইন ওখানের পরিবেশ বুঝুক, তুমি না হয় পড়ে যেও। আলো, ঋতু, পরি কেউই কথা বলছে না আর। এক একজনের এক এক মতো থাকবেই, শুধু জামাই আর মেয়ের ব্যক্তিগত ব্যাপারে পরামর্শ দিতে ইচ্ছে করছে না তাদের। ইসি মুইনের চোখের দিকে তাকায়, মুইন তখনও নিশ্চুপ, শ্যামলা রঙের সুন্দর মুখটা, নিকষ কালো চোখের দৃষ্টি দেখে ইসি আজও বুঝে নিল মুইন চাচ্ছে ইসির যেটা ভালো লাগবে সেটা করতে। কাউকে খুশি করে একটা কাজ করার প্রয়োজন নেই যদি না সেটা মন থেকে আসে। একটা মহানগরীর মেয়ে হুট করে স্বামীর হাত ধরে বান্দরবন গিয়ে থাকবে, তাও ইসির মতো খুঁতখুঁতে স্বাধীনচেতা মেয়ে। মুইন এটা নিয়ে সন্দিহান ছিল কিঞ্চিত। কিন্তু ইসি প্রফুল্ল চিত্তে বাবা, মা, চাচা, চাচি, বড় ভাইয়ের সামনেই মুইনের দিকে ফিরে স্পষ্ট স্বরে বলল, আমি তোমার সাথে যেতে চাচ্ছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আলো এখন আর একটা কথাও বলে না, শুধু পরিকণ্ঠে আদর মেখে বলে ওঠে, মা তুই পড়ে যা না হয়, এভাবে হঠাৎ তোর অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়। কিন্তু আমি বরাবর বলেছি আমি সংসারটা করতে চাই, এবং সেটা মুইনের থেকে এত মাইলের দূরত্বে থেকে নয় নিশ্চয়। শামিন সহ বাড়ির বড়রা সবাই তখনই চুপ হয়ে যায়। ইনশিরাহ এইবার মায়ের দিকে তাকিয়ে বলে, মাম্মা, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আমি তোমার পাপার সাথে যেতাম। অস্ফুটে আলো বলে দেয় মেয়েকে। ইনশিরাহ উঠে দাঁড়ায়, পাপার দিকে তাকিয়ে বলে, রেজিগনেশন পাঠিয়ে দেব পাপা।
শামিন হাসে, দীর্ঘসময় মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি কাজটা ওখানে থেকেই করবে। রেজিগনেশন দিতে হবে না আম্মা। রাতে খেয়ে দিয়ে শ্বশুর বাড়ির লোক চলে গেলে মুইন বেডরুমে ঢুকে তার বউকে কাছে টানল, নিভৃতে ইসির কোলে মাথা রেখে নম্রস্বরে বলে, আরেকটি বার কি ভাবতে চাচ্ছ? দেখো, সব দিক বিবেচনা করে নেবে, আমি সব মিলিয়ে ৯-১০ ঘন্টা বাড়িতে থাকব, ওটা বান্দরবন, হুট করে ছুটে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে পারবে না, চাইলেও সময় কাটাতে বান্ধবী কিংবা বোনদের বাড়িতে ডেকে নিতে পারবে না, বাবাকে দেখতে আসতে পারবে না, যখন ইচ্ছে হবে তখন। কিন্তু সত্যি তো এটাই, আমাকে ওখানেই থাকতে হবে, আমার ওখানেই থাকা উচিত। স্পষ্ট করে বলে দেয় ইসি। শুকনো হাসল মুইন, বউয়ের গালে হাত রেখে বলল, তুমি শিখে গিয়েছ উচিত অনুচিত কি? হ্যাঁ। কেন? কারণ। বলেই ইনশিরাহ মুইনের পাশে শুয়ে পড়ল, মুইনকে জড়িয়ে ধরে সে রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হল বড়লোক বাপের বকে যাওয়া, উচ্ছন্নে যাওয়া মেয়েটা। মুইন ঘুমন্ত মুখবিবর থেকে নিজের দৃষ্টি সরায় না, যে মেয়েটিকে একদিন বুঝিয়েছিল এটা বিয়ে শোধবোধ খেলা নয়, আজ মেয়েটা কেমন লাগামহীন হয়ে শুধু দিয়েই যাচ্ছে মুইনকে। মিষ্টি আন্টির এক টুকরো বরফ খণ্ড এভাবেই গলে মুইনের সবটুকুতে আছড়ে পড়ুক, রাজ করুক। আজকাল মুইনের খুব ইচ্ছে করে দুজন থেকে তিনজন হতে, কিন্তু এই মেয়ে সব মানলেও এটা মানবে না এত তাড়াতাড়ি। ইসি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সবসময় সচেতন থাকে, সাংঘাতিক সচেতন। ওর হাবভাব দেখে মুইন বুঝেছে এখনই বেবি নেয়াতে তার ঘোর আপত্তি। সত্যি বলতে এত তাড়াতাড়ি কেউ তো চায় না বেবি। মুইনের মতো অত লোভী নয় কেউ। একা একাই হাসে মুইন, আরেকটু বউয়ের সাথে মিশে গিয়ে বলে, ভাই মুইন, আস্তে ধীরে। সব এভাবে একসাথে পেলে আনন্দের চোটে তুমি হার্ট অ্যাটাক করবে। সবকিছু আস্তে ধীরে হোক। 25-এর বুড়ি বাচ্চা বউ, বড় হোক আরেকটু। তারপর প্রেরণা আটকে পড়েছে ফুপির বাড়িতে, শুদ্ধর জন্মনিবন্ধন সনদ শুধরে আজকেও ফিরতে পারবে না। ফোন করে মিস জেনি আর সবার খোঁজ নিয়েছে। সকালের রান্নাটা মেইড করে রেখে গিয়েছে। ইনুর আজকে একটা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, সেখানে যেতেই হতো। প্রীতমও গিয়েছে সাথে, ইনুর গার্ডিয়ান হিসেবে। যদিও ইনু শুরুতেই পাপাকে কল করে বলেছিল, ইসমাম মির্জা শীতল কণ্ঠে জানিয়ে দিয়েছেন, স্বামীকে নিয়ে যাও। এখন পাপার সাথে এত ফর্মালিটি দেখাতে হবে না। বাড়িতে প্রন্মি আর মিস জেনি, কোনো কাজ নেই দুজনের। মিস জেনি দুর্বলতা কাটিয়ে সুস্থ হলেও কপালের ঘা শুকায়নি। এমনিতে হাঁটাচলা করতে পারছেন স্বাভাবিকভাবেই। প্রন্মি গান শুনছে, মিস জেনির কোলে মাথা রেখে ওর চুলে আদুরে আঙ্গুল চালিয়ে বিলি কেটে দিচ্ছিলেন মিস জেনি। খানিক বাদে কলিং বেল বেজে ওঠে, মিস জেনি ধীরে ধীরে উঠে দরজার কাছে যায়, তার পেছনে পেছনে চলে যায় প্রন্মিও। ডোর ভিউয়ারে ইরফান মির্জার কৃষ্ণবর্ণের গম্ভীর অথচ শান্ত মুখটা দেখতেই মিস জেনি প্রন্মির দিকে তাকায়। অস্ফুটে বলে, ইরফান মির্জা। চূড়ান্ত বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে প্রন্মি, দাঁতে দাঁত চেপে বলে, কি নির্লজ্জ লোক রে বাবা। দরজা খুলব নাকি প্রীতমকে কল করব? একটু ভাবে প্রন্মি, তারপর আস্তে ধীরে বলে, ভায়াকে যা বলার আমি বলবো, আপাতত দরজা খুলুন। দেখুন বোনের জন্য এসেছে কিনা। দরজা না খুললে তো আমরা অসামাজিক হয়ে যাব, আমরা ওনাদের বোনকে ওনাদের থেকে নাকি কেড়ে নিয়েছি, এমন হুল ফোটানো কথা শুনতে হবে। ইরফান মির্জা দাঁড়িয়েছিল হাতে ফলের প্যাকেট নিয়ে। মিস জেনি দরজা খুলতেই ইরফান মুখটা হাসি হাসি করে বলল, কেমন আছেন মিস জেনি? মিস জেনি হাসতে চাইলেও পারে না, গম্ভীর হয় বলে, ভালো, তুমি? ইরফান বলে, ভেতরে আসতে পারি? আসলে আপনাকে আর ইনুকে দেখতে এলাম। আত্মীয় আমরা, সামাজিকতার একটা ব্যাপার আছে না বলুন। আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে। প্রন্মি কোঁচকানো কপাল আরও কুঁচকে নিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফান গম্ভীর হয়ে বলল, মেহমান আসলে দরজা আটকে এভাবে দাঁড়িয়ে থাকতে নেই, আমার বোনটা কষ্ট পাবে। বড় বড় শ্বাস ফেলে একপাশে সরে দাঁড়ায় প্রন্মি। ইরফান ভেতরে ঢুকে ভান করে ডাকছে, ইনু কোথায় তুই? যেন সে জানেই না ইনু বাড়িতে নেই। ভাবি বাড়িতে নেই। রাগী রাগী গলায় জবাব দেয় প্রন্মিট। ও তাই নাকি?
ঈষৎ ভুল সময়ে এলাম, আচ্ছা অপেক্ষা করছি। ফলের প্যাকেটটা সেন্টার টেবিলে রাখতে রাখতে ইরফান বসল সোফাতে। প্রন্মি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। ইরফান বলল, এভাবে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে কোম্পানি দিতে হবে না, আমি জানি তোমরা আত্মীয় হিসেবে যথেষ্ট সামাজিক। যাও ভেতরে যাও, আমি একা একা অপেক্ষা করছি। মেজাজের 12টা বেজে গেল প্রন্মির। বিড়বিড় করে দুটো গালি দিল, ইরফান শুনল না। সে বলল, কি বললে? কফি খাবো না চা খাবো জানতে চাইলে? ওয়েল, 1 কাপ চা হলে খাওয়াই যায়। বোনের বাড়িতে এসে কিছু মুখে না দিলে বোন কষ্ট পাবে, তোমার ভাবি কষ্ট পাবে। উত্তপ্ত মেজাজ নিয়ে নিজের স্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে প্রন্মি। ভাইয়া ভাবি কখন আসবে জানা নেই, 1:30টার আগে আসবে না সম্ভবত। তবে সে চাচ্ছে দ্রুত প্রোগ্রাম শেষ করে আসুক, ভাবি স্বচক্ষে যেন তার প্রাণপ্রিয় দাদানকে এখানে দেখে। ইরফান সোফায় বসে পা থেকে মাথা মেয়েটিকে চোরা চোখে একপলক দেখে নেয়। গোছালো পরিপাটি মেয়েটার চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ, কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ঠান্ডা লাগিয়েই ছেড়েছে। ইরফান তাকায় মিস জেনির দিকে, বলে, ফলগুলো আপনার জন্য। খাবেন প্লিজ? মিস জেনি নির্বিকার। কোনো জবাব দিল না। প্রন্মি একটা লম্বা শ্বাস ফেলে বলল, মিস জেনি, ওনাকে 1 কাপ চা এনে দিন। ইরফান মুখটাকে হাসি হাসি করে আশেপাশে তাকায়। ড্রয়িং রুমে শেলফ ভর্তি শুধু বই আর বই। এত বইকে পড়ে ভীষণ কৌতূহলী হয়ে জানতে চায় ইরফান, এত বইকে পড়ে জেনে আপনার লাভ? না বললেও তো তোমার কোন লাভ হবে না? হবে, আপনার সাথে এত কথা খরচ করার ইচ্ছে নেই। ইরফান সামান্য হেসে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। মুখে বলে, হু, আই সি। প্রন্মি কোচকানো কপাল নিয়ে চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে মিস জেনিকে ফিসফিসিয়ে বলে, চা হয়েছে মিস জেনি? হু, এই তো। এক কাজ করুন মিস জেনি, 2 চামচ লবণ দিয়ে দিন। দাঁতে দাঁত চেপে প্রন্মি বলে। মিস জেনি সামান্য অবাক হলেও পরপর নিজেকে সামলে নিয়ে বলল, এভাবে খাবার জিনিস নষ্ট করা ঠিক নয় প্রন্মি, তুমি বরং মুখে কিছু কথা শুনিয়ে দাও। কি শোনাবো আর? কি শোনাবো? আর কত গালি দেব? আমার আর কিছু বলার বাকি নেই, বেহায়া কোথাকার। ইচ্ছে করছে চায়ে কয়েক ফোঁটা হারপিক মিশিয়ে দিতে। মিস জেনি বলল, আমি প্রীতমকে ফোন করি। না ভাইয়া, ভাবি প্রোগ্রাম ফেলে দৌড়ে আসবে। ভাবির এই দিনটা নষ্ট হোক আমি চাই না। ওনাকে গিয়ে চা দিন। বলুন মুখ টানা নেড়ে চুপচাপ এটা গিলতে। মিস জেনি ইরফানকে গিয়ে চা দেয়। ইরফান হেসে ধন্যবাদ জানিয়ে চাটা নেয়। প্রন্মি কিচেন থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে নিলে ইরফান চায় চুমুক না বসিয়ে বলল, আচ্ছা শোনো, ইনুর শরীর ঠিক আছে তো? প্রন্মির পা থমকাল। দাঁড়িয়ে পড়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, আছে। আবারও প্রন্মি যেতে নিলে ইরফান বলল, আচ্ছা শোনো, ও ঠিকভাবে খাওয়া দাওয়া করে তো? আবারও দাঁড়িয়ে পড়ল প্রন্মি, বলল, করে। আবারও ইরফান বলে ওঠে, আমার বোনকে দিয়ে বেশি কাজ করাও না তো তোমরা? এবার দাঁড়িয়েই রয় প্রন্মি, কোনোরকম মেজাজ সে দেখায় না, তবে মনে মনে কল্পনা করছে এই লোকটাকে দুমদাম করে খুব মারছে সে। 2 গালে ঠাস ঠাস করে চর, নাক বরাবর ঘুষি আর মাথার চুল ধরে দেয়ালের সাথে বাড়ি দিচ্ছে। এটা প্রন্মির অভ্যাস, কারো ওপর রাগ উঠলে নিজেকে এভাবেই তৃপ্ত করে সে। এই লোককে কল্পনাতে কত সহস্র বার যে প্রন্মি থাপড়েছে, খামচেছে তার কোনো ইয়ত্তা নেই। এই লোক দেখতে কেমন প্রন্মি জানে না। প্রন্মির কল্পনায় ইরফান মির্জা নামের উগ্র বদ লোকটা খুব কুৎসিত দেখতে। প্রন্মির সুন্দর মন কখনো মানুষের বাহ্যিক সৌন্দর্য বিচার করেনি, যেখানে সে নিজেই নিখুঁত না, তবে তার কাছে মনে হয় এই লোক হয়তো দেখতে অতি ভয়ঙ্কর। ইরফান ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এভাবে ক্যাট ক্যাট করে জবাব দিচ্ছ কেন? তোমার ভাবি সংক্রান্ত প্রশ্ন করছি তো। শুনতে ভালো লাগছে না? না, কারণ আপনার কণ্ঠস্বর খুবই নির্মম, কর্কশ, আপনার মতো। ও আচ্ছা তাই নাকি? জি, আপনি যেমন বদ লোক, আপনি দেখতেও কুৎসিত আর আপনার কণ্ঠস্বরও খুবই বাজে। বলতে বলতে প্রন্মির অদ্ভুত লাগছে। এই লোককে কথা শোনানোর একটা সুযোগও সে ছাড়ছে না।
ইরফান হা করে প্রণমীর মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে অস্ফুটে বলে, কুৎসিত দেখতে। তুমি আমাকে দেখেছ? বলে চাই চুমুক বসায় ইরফান। প্রণমী কাট কাট গলায় বলে, না। তবে ওই হবেন হয়তো ছোটবেলায় আমার পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে, আর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকেন। বিষম খায় ইরফান, হাতের চায়ের কাপ থেকে ছলকে পড়ে চাপ পর পর চোখ বড় বড় করে প্রণমীর দিকে তাকিয়ে কাশতে শুরু করে। প্রণমী চোখে মুখে কাঠিন্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে কাশি থামিয়ে ইরফান সময় দেখল। চায়ের কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়িয়ে প্রণমীকে বলল, আসছি আমি। তাড়াহুড়ো ভাব ইরফানের। কিঞ্চিত অবাক প্রণমী। লোকটা তো এসেছিল বোনকে দেখতে নিজের। তবে প্রণমী নিজে থেকে কিছু বলল না, এই লোক এখান থেকে চলে গেলেই তার আত্মা শান্তি পাবে। ইরফান চলে যাওয়ার পরে প্রণমী নিজের ঘরে ঢুকে বিছানায় বসে থাকে চুপচাপ। আজ আসুক ভায়া আর ভাবি, বলে দেবে প্রণমী ভায়াকে সবকিছু। ঘড়িতে সময় তখন বেলা 11:30। মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের সামনে বাইক পার্ক করে হেলমেট সরিয়ে ইরফান ত্রস্ত পায়ে হেঁটে অফিসে ঢুকতেই ইরফান মির্জা মুখোমুখি হল সামিনের। ইরফানের জয়নিংয়ের পর থেকে সামিন একটু দেরি করেই অফিসে আসে, বলা চলে একটু ফ্রি করেছে নিজেকে এত ব্যস্ততা থেকে। ইলহাম মির্জাও তাই। এমনিতে ইরফান অফিস খুব সুন্দর করে সামলায়, যতই ছন্নছাড়া স্বভাবের হোক না কেন। বড় বাবাকে দেখে গম্ভীর মুখটা একটা অবুঝ শিশুর মতো করে ফেলল ইরফান। যেন তার মতো নম্র ভদ্র সভ্য ছেলে ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। একেবারে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে বড় বাবার সামনে। সামিন তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখে বলে, কোথায় গিয়েছিলে অফিস রেখে? আটা মিলে পাপা গতকাল রাতে দেখে আসতে বলেছিল। একেবারে ভদ্রজবাব ইরফানের। সামিন বলল, হু যাও, কাজ করো গিয়ে এবার। ইরফান মাথা নিচু করে ধীরপায়ে হেঁটে অ্যাকাউন্ট সেকশনে ঢুকতেই সামিন ইয়াসার এদিক ওদিক তাকিয়ে ফোনটা বের করে প্রথমে ইলহামকে, তারপর আটা মিলের ম্যানেজার নুরুলকে কল করে জানতে চায়, ইরফান গিয়েছিল ওখানে? জি স্যার। কতক্ষণ ছিল? ঘণ্টাখানেক স্যার। আশ্বস্ত হয়ে কল কেটে সামিন ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। ওদিকে ইরফান তখন অ্যাকাউন্ট সেকশনের এক্সিটে দাঁড়িয়ে উকি মেরে বড় বাবার কাজ কারবার দেখছিল। সে জানত এটাই হবে, তার জন্য প্ল্যান বি আগে থেকেই রেডি করে রেখে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে বড় বাবাকে দেখতে দেখতে পৈশাচিক হাসি হাসে ইরফান। আটা মিলে সে অবশ্যই গিয়েছিল, তবে 1 ঘণ্টা থাকেনি। থেকেছে 5 মিনিট। ম্যানেজার নুরুলের সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে সে। গিয়েই শুরুতে ম্যানেজার নুরুলকে বলেছে সে এখানে ঘণ্টাখানেক হয় এসেছে। কথাটা নুরুলের মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে দিয়ে তবেই আটা মিল থেকে বেরিয়েছে। নুরুলের মস্তিষ্ক ধরে নিয়েছে মেজো স্যারের ছেলে 1 ঘণ্টা থেকেছে, সে তেমনটাই বড় স্যার মানে সামিনকে জানিয়েছে। নিশ্চুপ হাসতে হাসতে নিজের ডেস্কে গিয়ে বসল ইরফান। চেয়ারে গা এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে ফেলে একটা লম্বা শ্বাস ফেলে ওভাবেই বসে থাকে। দুপুরে ভাইয়া ভাবির অপেক্ষা করতে করতে ঘণ্টাখানেকের জন্য ঘুমিয়ে পড়েছিল প্রণমী। যখন উঠল তখন কেবলমাত্র 1:30 বেজেছে। মিস জেনিকে জিজ্ঞেস করে প্রণমী, জানতে পারে ভাইয়া ভাবি এসেছে কিছুক্ষণ আগে। ব্যাস আর দেরি করে না সে, চোখ মুখ কঠিন করে ছড়ি নিয়ে উঠে দাঁড়ায়। মিস জেনি ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বললেন, এখন বলবে? থু। জবাব দিয়ে এগিয়ে যায় প্রণমী। পা দুটো গিয়ে স্থির হয় ভাইয়া ভাবির ঘরের সামনে। এবং ওখানেই দাঁড়িয়ে পড়ে সে। ভেতর থেকে ইনায়ার খিলখিল হাসি কর্ণগোচর হয় মেয়েটার। স্বামীর সাথে হেসে লুটোপুটি খাচ্ছে। আজ প্রোগ্রামে দারুণ মজা করেছে দুজন। প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরে প্রীতম খোঁচা খোঁচা দাড়ি ছাঁটতে নিলে ইনু ওর হাত থেকে রেজার নিয়ে নিজেই প্রীতমের শেভ করে দিচ্ছে। প্রীতম হাসতে হাসতে বলছে, আরে আরে এত হাসছো কেন? গাল কেটে যাবে আমার। ইনু হাসি থামায় না। তার খিলখিল হাসিতে মুখরিত গোটা কামরা। বাইরে দাঁড়িয়ে সবটা শোনে প্রণমী। আকস্মাৎ তাকে জেকে ধরে তীব্র অস্বস্তি আর মন খারাপ। ভাইয়া ভাবি কত সুন্দর সময় কাটাচ্ছে। এত সুন্দর মুহূর্ত প্রণমী নষ্ট করে দিতে পারবে না। কখনোই না। পিছিয়ে যায় প্রণমী।
ইরফান মির্জার কথা বললে আজ এখানে কি হবে সে জানে। ভাবির ওই হাসি থেমে যাবে। ভাবি অবচেতন মনে প্রণমীকে দায়ী করবে, দুষবে তাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য। প্রণমী আর এগোয় না, পাংশুবর্ণের মুখটা নিয়ে ফিরে যায় নিজের ঘরে। মিস জেনি অবাক হয়ে বললেন, জানাবে না মামনি প্রীতমকে? প্রণমী গিয়ে চুপচাপ শুয়ে পড়ল বিছানায়, বলল, তার দরকার নেই ভাইয়া, ভাবিকে এসব থেকে দূরে রাখাই বেটার। আসুক আরেকবার, তখন দেখব। আজ বাদে কাল ইসিমুইন চলে যাবে বান্দরবন। থানচিতে মুইন কটেজ পেয়েছে, ওদের গোছগাছ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ অফিস থেকে 4টা নাগাদ ফিরে ইরফান গোসল সেরে নিতেই নিচে শোনে ইলহাম মির্জার হাঁকডাক। ইরফান নিচে নেমে জানতে চাইল, কি হয়েছে। চেঁচিয়ে ওঠে ইলহাম মির্জা, কি হয়েছে? ওরা কাল সকালে চলে যাবে। জামাই অফিসিয়াল কাগজপত্র গোছাতে ছোটাছুটি করছে। ইসি ওদিকে একা গোছগাছ করছে। ভাই হিসেবে কোনো দায়িত্ব আছে কি নেই তোমাদের? একজন সভা সেমিনার করতে করতে জান দিয়ে দিল, আর তুমি তো তুমি। খুঁচিয়ে না দিলে একটা কাজ করতে চাও না। শামিন নিউজ পেপার হাতে চুপচাপ হাসছে। ইরফান ঠান্ডা গলায় ইলহামকে বলে, বড় বাবার সাথে আগেই বলেছি আমি, এই এখন বেরোব। এত চেঁচামেচি করো না। বোন আমার যথেষ্ট চিন্তা আছে। দাদানো ওখানেই আছে। ঘরে গিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে ফতাফত পোশাক পাল্টে নেয় ইরফান। আগের মতো বখাটে বেশে থাকা হয় না। শার্টের সবগুলো বোতাম লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করতে করতে বিড়বিড় করে বলল, তুই যতই চেষ্টা করিস না কেন ইরফান মির্জা, তোকে কখনো ভদ্রলোক লাগবে না দেখতে। আরে ভদ্রলোকদের চেহারাই থাকে আলাদা। তোর চেহারায় একটা শালা ইতর ইতর ভাব রয়ে গিয়েছে, তা সে তুই যতই ভালো হোস না কেন। ওই যে ইহান তাজওয়ার আর মুইন ফরাজি, ওনাদের চেহারায় যেমন লেপ্টে আছে সাক্ষাৎ ফেরেস্তা, তেমন তোর চেহারায় লেপ্টে আছে শালা ভণ্ড। আপনা মনে বিড়বিড় করতে করতে হঠাৎ হাত থামে তার। হাত থেকে হেয়ার ব্রাশটা নামিয়ে রেখে চোখ বড় বড় করে নিজের কৃষ্ণবর্ণের মুখটাকে দেখে কানের কাছে প্রতিধ্বনিত হয় সেই কথাগুলো, কুৎসিত দেখতে। তুমি আমাকে দেখেছ? না। তবে ওই হবেন হয়তো ছোটবেলায় আমার পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে, আর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকেন। কথাগুলো মনে করে হাসল ইরফান। পরপর গম্ভীর কণ্ঠে আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে বলল, আর তুই কুৎসিত দেখতে, তুই জ্ঞানী আপার আদরের ছোট বোনের ছোটবেলায় পড়া কমিক্সের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে, তোর স্বভাবও সেরকম, সবসময় অন্যকে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকিস। বলতে বলতে হাসে ইরফান। একটা তপ্ত শ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিয়ে সরাসরি ইনুকে কল করে সে। আজকে একটা ব্যাপার পরীক্ষা করার ছিল তার, সেই টেস্টের ফলাফল জানতে ইনুকে কল করল। ইনু কলটা রিসিভ করতেই ইরফান বলল, কি করছিস? পড়ছিলাম দাদান। তোর স্বামী কই? কম্পিউটারে কাজ করছে। কিছুক্ষণ চুপ থেকে ইরফান বলল, মিস জেনি কেমন আছেন? ভালো। আসলেই সব ঠিকঠাক? হ্যাঁ, কেন? কি হবে? ইনু অবাক হয়ে জানতে চায়। ইরফান সামান্য হেসে কিছু না বলে কল কেটে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। জ্ঞানী আপার আদরের বোন নালিশ করেনি তার ভাইয়ের কাছে। হাসল ইরফান মনে মনে, পর পর বলল, বোকামির টেস্টে পাশ করেছ তুমি, বিরক্তিবতী। তোমাকে 10 মার্ক দেওয়া হলো। একটু থেমে ইরফান আবারও বলল, বড্ড বেশি ভালো মানুষ তুমি। আর ভালো মানুষের সুযোগ নিতে হয়। ইরফান মির্জা নেয়। অফিসিয়াল কাগজপত্র গুছিয়ে সন্ধ্যা নাগাদ মুইন ফ্ল্যাটে ফিরে দেখল ইহান আর ইরফান এসেছে। ঝুমঝুমির মা কাঁদছে ইনশিরাহ মুইনের জন্য। ইনশিরাহ তাকে অনেক কিছু উপহার দিয়েছে। ফ্ল্যাটের যাবতীয় মালামাল প্যাক করে ইতিমধ্যে বান্দরবন পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহান আর ইরফান এসে সবটা দেখেছে। এখন বোন আর বোন জামাইকে নিয়ে চলে যাবে শান্তিনীরে। আজ রাতটা সেখানে থেকে কাল সকালে ইহান ইরফানি নিয়ে যাবে মুইন ইসিকে। মুইনের মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, তবে চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে মন মেজাজ ঠিক নেই।
অফিসে আজ লিয়াকত চৌধুরী ফুলের তোড়া পাঠিয়েছিল, তোড়াটা কুচলে দিয়ে চুপচাপ চলে এসেছে। রাতে শান্তিনীরে ইনু এলো আপু দুলাভাইকে সকাল সকাল সিওফ করবে বলে। খাবার টেবিলে মেয়ে জামাইকে বসিয়ে বাড়ির বড়রা আড্ডা দিলেন দীর্ঘক্ষণ, যাতে কেউ মন খারাপ না করে থাকে। মুইনের মনটা শুধুমাত্র ট্রান্সফার নিয়ে বিক্ষিপ্ত ছিল না, তার লোভী মন এত সুন্দর একটা পরিবার থেকে এতটা দূরে চলে যাওয়ার বিষয়টি মানতে নারাজ। বাইরে কাউকে বুঝতে না দিলেও ভেতরে ভেতরে খানিকটা ভঙ্গুর সে। এই ব্যাপারটা নিজের স্ত্রীকেও বুঝতে দেয়নি মুইন। তাহলে ইসি শুরু করে দেবে ইয়াসার মির্জার থেকে টাকা নিয়ে ট্রান্সফার আটকিয়ে দেওয়ার কথা। হয়তো আবেগে বলবে, তবে মুইনের জন্য বিব্রতকর হবে খুব। যাওয়ার আগে শ্বশুর শাশুড়িদের সাথে রাতে চায়ের আড্ডায় ব্যস্ত মুইন। ইহানও সেখানে ছিল, ইনুর সাথে কিছুটা দূরে বসে ল্যাপটপে শুদ্ধর জন্মদিনের ছবিগুলো দেখছিল সে। ইনু হঠাৎ ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, এই রে, আপু বাড়িতে এলো কিনা সেটা খোঁজ নিতেই ভুলে গিয়েছি। ইহান ওর দিকে তাকায়। প্রেরণা দুদিন রেস্তোরাঁতে বসেনি সে জানে। জানতে চাইল কোথায় গিয়েছেন উনি। আপুর শ্বশুর বাড়িতে। ইহান চুপচাপ নিজের দৃষ্টি নামিয়ে ল্যাপটপের স্ক্রিনে রাখল। স্ক্রিনে প্রেরণা আর শুদ্ধর একটা হাস্যোজ্জ্বল ছবি। মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে শুদ্ধ। ইরফান তখন পুলসাইডে সিগারেট খেতে গিয়েছিল। দূর থেকে ইসিকে আসতে দেখে সে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসি এসে ভাইয়ের পাশে বসতে বসতে বলে, কি সুন্দর চাঁদ দেখ। জানি না বান্দরবন গিয়ে চাঁদ দেখলে এমন লাগবে কিনা। তোর বর কোথায়? শ্বশুরদের সাথে আড্ডা দিচ্ছে। দুই ভাই বোন চুপচাপ বসে থাকে। ইরফান হঠাৎ নীরবতা ভেঙে নম্রকণ্ঠে বোনকে বলে, ওখানে গিয়ে উল্টো পাল্টা কিছু করিস না, করার আগে আর কাউকে না জানালেও আমাকে জানাস। হাসছে ইনশিরাহ, হাসতে হাসতে বলছে, কি কথা রে তোর ভাই? খুব ভাইগিরি দেখাচ্ছিস দেখছি। শার্টের কলার ঠিক করতে করতে ইরফান ফাজলামি করে বলে, ও তো মেহু। ইনশিরাহ চুপ করে ভাইকে কিছু সময় দেখে বলে, আর এখানে তুইও উল্টোপাল্টা কিছু করিস না, ওই ইনুর ননদ। ইসিকে পুরোটা বলতে না দিয়ে ইরফান মুখ বর্গীয় শব্দ করে বলে ওঠে, কি লাগিয়ে রেখেছিস তুই ভাই? বললাম না আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন হার। আরে যার নামটাও ঠিকঠাক মনে নেই আমার, প্রণতি, প্রমিলা, পুবালি কি যেন নাম ছিল। প্রণমি। অস্ফুটে জবাব দেয় ইনশিরাহ। ইরফান তৎক্ষণাৎ বলে ওঠে, ও হ্যাঁ, প্রণামী প্রণামী। আচ্ছা এমন নাম হয়। ভাইয়ের দিকে শীতল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনশিরাহ বলে, প্রণামী না, ওর নাম প্রণমি। যাগ্গে, তোর না জানলেও চলবে। মেয়েটার ধারে কাছেও ঘেঁষবি না, এটাই ফাইনাল কথা। ফজরের আজান দিয়েছে, মিনিট পাঁচেক হল। সিনিয়র মির্জারা মসজিদ থেকে ফিরেছেন, শ্বশুরদের সাথে মুইনও ছিল। ঋতু নামাজ আদায় করে রান্নাঘরে, এবং আলো নিজের ঘরের কাবার্ড থেকে মেয়ের জন্য কিছু নকশিকাঁথা বের করছে। এগুলো রেহেনা মানে ইনশিরার নানুমনি সেলাই করে রেখে গিয়েছে নাতনির জন্য। এগুলো ইনশিরাহ মুইনকে দিয়ে দেবে সাথে করে সে। ইনশিরাহ ঘুমে আচ্ছন্ন হয়েছিল তখনও। শুধু ইনশিরাহ নয়, মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে এই বাড়ির আদরের বুড়ো বাচ্চাগুলো সবাই। গতকাল রাতে ইসি মুইন চলে যাবে বলে প্রত্যেকে রাত 2টো অবধি জেগে আড্ডা দিয়েছিল, তাই জন্য এই দশা। আলো কিছুক্ষণ সবাইকে ডাকাডাকি করে ক্লান্ত হয়ে নিচে নামল। জামাইয়ের জন্য নিজের হাতে নাস্তা না বানালে শান্তি পায় না সে। পরি সকাল সকাল একজন সিরিয়াস ডেলিভারি পেশেন্ট দেখতে ছুটেছে পাশের ব্লকে। শ্বশুরদের সাথে মুইন ড্রয়িং রুমের সোফাতে বসে সকালের চাটা খেয়ে দোতলায় উঠে এসে ইসিকে ঘুম থেকে তুলল। চোখ জোড়া ঘুমে আচ্ছন্ন, সারারাত না ঘুমানোর ফলস্বরূপ চোখের আশপাশটা ব্যথায় টনটন করছে মেয়েটার। মুইনের ডাকে তোরাক করে লাফিয়ে উঠে বসে। শামিন এসে হাঁক ডাক ছেড়ে বাকিদের তোলার চেষ্টা করে। আজ ইহানেরও যেন ঘুম ভাঙতে চাইছে না। ইসমাম মির্জা ফোন করলেন নিজ জামাইকে, সকালের নাস্তাটা আজ সবাই একসাথে করবেন তাই। কল করেই ইসমাম মির্জা জলদগম্ভীর স্বরে বললেন, কখন আসছো? এক্ষুনি বাবা। মিনমিনিয়ে উত্তর দেয় প্রীতম। বেশ তাড়াতাড়ি এসো। নিশ্চয়ই বাবা। প্রেরণাকে নিয়ে আসতে বলে দিয়েছে ইনশিরাহ। ওকে নিয়ে এসো। দেখছি বাবা।
আচ্ছা রাখছি। জি বাবা। ইসমাম কল কেটে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এই ছেলে বাবা ডাক ছাড়া একটা লাইনও বলে না। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে ইসমামের অতিভক্তি চোরের লক্ষণ, শুধুমাত্র এই কথাটাই মনে হয়। তবে মাঝে মাঝে ভীষণ ভালোও লাগে বাইরের একটা ছেলে কতটা সাবলীলভাবে তাকে বাবা বলে ডাকছে এটা ভেবে। শ্বশুরের দায়িত্ব পালন করে ইসমাম মির্জা উঠে দাঁড়ায়, ততক্ষণে দেখতে পায় ইনু চোখ ডলতে ডলতে নামছে। মেয়েকে দেখে হতাশ ইসমাম। কি স্বাস্থ্যের হাল, দিনকে দিন কি বানিয়ে ছাড়ছে। খাবার টেবিলের কাছে গিয়ে ইসমাম পরীকে না পেয়ে আলোকে বলল, ও কি কাজ করে, ও বাড়িতে খুব একটু আলাদা ডেকে জানতে চেয়েত। আলো অবাক হয়ে বলে, কাজ করলে কি? ওটা তো ওর বাড়ি। ইসমাম কিছু বলে না। আলো বলতে থাকে, তুমি শুধু রেজাল্টের কথা ভাবো। মেয়ে তার বাড়িতে অবশ্যই কাজ করুক। এমনিতেও এসব না শিখিয়ে আমরা ভুল করেছি, চরম ভুল। একজনকে দেখো কাজ করতে গিয়ে এখন ঘর পুড়িয়ে দিচ্ছে। অবশ্য এর জন্য তোমরা তিন ভাই আমাদের থেকে এক চুলো কম দায়ী নও। যখনই ওদের কাজ শেখাতে যেতাম তখনই চেঁচিয়ে উঠতে, না আমার আম্মারা কাজ করবে না। ইসমাম হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান নেয়। আলো আর বাড়ির বউদের এ ধরনের খোঁচাখুচি কথা শুরু হলে সারাদিন চলতেই থাকে। তাই অল্পতেই কেটে পড়ল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ভেজা চুলে টাওয়াল পেঁচিয়ে ইসি বেরিয়ে নিজেদের ব্যাগেজগুলো চেক করে নিতে থাকে। মুইন ততক্ষণে পোশাক পাল্টেছে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে তারা, নতুন পরিবেশ, নতুন গন্তব্যে। ইসিকে তেরোছা নজরে একপলক দেখে মুইন চোখ সরিয়ে নেয়। এখন মুখমণ্ডল স্বাভাবিক। এই মেয়ের চঞ্চলতা দেখে মনে হচ্ছে ট্রিপে যাচ্ছে এক সপ্তাহের জন্য। নিজের জন্য একটা সালোয়ার স্যুট বের করে সেটা পরে নেয় ইসি। মুইন নিচে নামে। সবাই প্রীতমের অপেক্ষায় ছিল। প্রীতম এসেছে একা, সাথে করে প্রেরণাকে নিয়ে আসেনি। গতকাল রাতের ট্রেনে ফিরেছে প্রেরণা, মাথা ব্যথা থাকায় আসতে পারেনি। তবে ইনশিরাহ মুইনের জন্য গিফট পাঠিয়েছে প্রীতমের কাছে। ইহান ইরফান দুই ভাই সকাল 7:30 নাগাদ নিচে নামল। সবসময়ের মতো বোনের ব্যাগপত্র গাড়িতে ওঠাচ্ছে দুই ভাই, বাড়ির দারোয়ান থাকা সত্ত্বেও। ব্রেকফাস্ট টেবিল জমজমাট। হাসি আলাপে মুখরিত হলেও মুইন আর চোখে তার স্ত্রীকে দেখছিল। যত সময় গড়াচ্ছে উজ্জ্বল মুখটা মলিন হচ্ছে ইসির। অবশেষে সেই সময় এলো যখন এই বাড়ির লোকজন তৃতীয় দফায় বড় মেয়ে জামাইকে বিদায় জানাতে শান্তনীরের পোর্চের নিচে সমাবেত হল। এইবার আলো কাঁদছে, ভীষণ কাঁদছে। এইবার খুব কেঁদে বুক ভাসাচ্ছে। ওকে ধরে রেখেছে সামিন। ইনশিরাহ মায়ের কান্না দেখে নিজেকে শক্ত করে। যেটুকু মন নরম হয়েছিল সেটুকুও কাউকে বুঝতে না দিয়ে মায়ের দুগালে চুমু খেয়ে হাসতে হাসতে গাড়িতে উঠল। এমন ভাব করল যেন সে সত্যিই বেশ আনন্দিত। গাড়িতে উঠেও জানালার বাইরে মুখ বের করে মাম্মা পাপাকে উড়ন্ত চুমু দিয়ে হাত নেড়ে বিদায় জানায়। ড্রাইভিং সিটে ইহান, পাশের সিটে ইরফান। মুইন বসেছে ইনশিরার পাশটাতে। সবার বিষণ্ণ মুখ পেছনে ফেলে রেখে গাড়ি চলতে শুরু করে। ইনশিরাহ নিজের সিটে গা এলিয়ে দুচোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। আচমকা নিজের বা হাতটাকে একটা শক্ত দৃঢ় হাতের মুঠোয় টের পেতেই দুচোখ মেলে তাকায় সে। মুইনের দুটো গাঢ় বাদামি চোখ শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। তার নরম কোমল হাতটাকে নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখে চুপচাপ। 5 ঘন্টার রাস্তা পার করেছে 7 ঘন্টা। মাঝখানে দুবার বিশ্রামের জন্য থামিয়েছিল গাড়িটা। ইহান, ইরফান, মুইন, ইনশিরাহ সবাই পালা করে ড্রাইভ করতে করতে বেশ উপভোগ করেছে জার্নিটা। এখন ইনশিরার মন খারাপ নেই বললেই চলে। যত সময় গড়াচ্ছে তার চোখে মুখে ছাপিয়ে যাচ্ছে একটা চাপা উত্তেজনা। ড্রাইভিং সিটে তখন মুইন ছিল, তার পাশে ইহান। গাড়ি কেবল বান্দরবন সদর হয়ে লামার রাস্তায় এগোচ্ছে। মুইনের পোস্টিং লামা হয়েছে। পাহাড়িয়া রাস্তা, অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে ইনশিরার চোখ ছানাবড়া। বিস্ময়ভিভূত হয়ে শুধু দেখছে জানালার বাইরে উকি দিয়ে। মনে হচ্ছে সে অন্য জগতে চলে এসেছে, এক অন্য ভুবনে। ঘাড় ঘুরিয়ে ব্যাগ থেকে তড়িঘড়ি করে ক্যামেরা বের করে ফটাফট 2-3টে ছবি তুলে নেয় আদিবাসী নারীদের, যারা হাইওয়ের পাশ ঘেঁষে যাচ্ছিল।
এই ক্যামেরাটা গত সপ্তাহে মুইন গিফট করেছে এ মাসের স্যালারি পেয়েই। ইনশিরার তরুণী মনটা হঠাৎ কিশোরী মেয়েদের মতো হয়ে যায় অন্য ভুবনের সান্নিধ্যে এসে। তারা ক্রস করছে বন্য প্রাণী সংরক্ষণ এরিয়া। রাস্তার দুধারে ছোট ছোট টিলার ওপরে হরিণ শাবক দেখে মুগ্ধ নয়নে হা করে তাকিয়ে থেকে দুম করে চেঁচিয়ে ওঠে, এসপি এটা কি? এ তো মহানগরীর চেয়েও সুন্দর, যেন স্বপ্নপুরী। ওর বাচ্চামি দেখে সবাই চুপচাপ হাসে। ইনশিরাহ তখন আপ্লুত হয়ে বলে, ট্রান্সফার থেকে যদি দারুণ কিছু হয় তবে ট্রান্সফারই ভালো। মুইন ড্রাইভ করছে, ইহান রাগী চোখে বোনের দিকে তাকায়। এ ধরনের হালকা রসিকতা তার পছন্দ হয়নি। ইনশিরাহ নিজের বের করে রাখা দাঁতের পাটি আড়াল করে নেয় বড় দাদানের রাগী দৃষ্টি দেখে। মুইনকে কার্যালয়ের সামনে নামিয়ে দিয়ে তারা ফের রওনা হয় কটেজের উদ্দেশ্যে। মুইন এখান থেকে তার হাজিরা দিয়ে তারপর যাবে। রাত 8টা বাজে ইনশিরাহরা কটেজে পৌঁছায়। ওখানে গিয়ে দেখতে পায় কটেজ একেবারেই পরিপাটি। শুধু জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। জানতো আজ রাতে কিছুই হবে না। আজ রাতের খাবারটা তারা সাথে করেই নিয়ে এসেছিল। সাংবাদিকদের সাথে মিটিং শেষ করে মুইন দ্রুত ফিরল নিজের কার্যালয় থেকে। রাত তখন 10টার কাছাকাছি। 4 জন মিলে কটেজটা পুরো গুছিয়ে নিল, আসবাবপত্র সাজিয়ে। মুইনের শত বারণ সত্ত্বেও ইহান আর ইরফান শোনেনি। দুই ভাই হাতে হাতে তৃতীয় দফায় সাজিয়ে দিল বোনের সংসারটা। পাশাপাশি দুটো রুম, একটা রুমে এসি রয়েছে, আরেকটা রুমে নেই। মুইন ইহান আর ইরফানকে এসি রুমটা ছেড়ে দিল থাকতে। দুই ভাই তো মরে গেলেও ওই রুমে থাকবে না বলে পণ করেছে। অগত্যা হাল ছেড়ে দিয়ে মুইন ইসি নিজেদের ঘরে শুল। আর মির্জা বাড়ির দুলালেরা সেদিন রাতটা বোনের বাড়িতে একটা নর্মাল রুমে পার করে দিল খুশি খুশি। ডিফেন্স ক্যারিয়ারে ইহান এসবে অভ্যস্ত হলেও ইরফান নয়। তবুও বোনের বাড়িতে নিজের আয়েশের জন্য একটুও ভ্রুক্ষেপ হল না তার। মুইন ইসির নতুন সংসারের আজ 5 দিন। ইহান ইরফান পরের দিন ভোরেই ফিরেছে ঢাকায়। এখন যে যার কাজে ভীষণ ব্যস্ত। শান্তিনীরের মহিলারা ব্যস্ত তাদের গৃহিণী জীবন নিয়ে। এদের মধ্যে পরি একটু ব্যতিক্রম। সে পেশাজীবী মানুষ, তার ব্যস্ততা আছে। তবে আলো আর ঋতুর সারাদিন কাটে নিজেদের বুড়ো স্বামীর সাথে বুড়ো বয়সের আলাপ পেরে, রান্নাঘরে অথবা মেয়ে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে। বাড়ির পুরুষেরা ওল্ড ক্লাবে জয়েন হয়েছে সময় কাটাতে। বিকেলে বিকেলে গল্ফ খেলতে চলে যায় অফিসের দায়িত্ব ইরফানকে দিয়ে। ইরফান অত্যন্ত নিখুঁতভাবে ঘরে বাইরে নিজের কাজগুলো করছে। ওর নামে আর কোনো কমপ্লেইন আসেনি দেখে আগের তিক্ততার ভয় কিছুটা কমেছে বড়দের মাঝে। এখন দুই ভাইয়ের জন্য দেখে শুনে বউ নিয়ে আসলেই তাদের ঘাড় থেকে মহা দুশ্চিন্তা নেমে যাবে। ভদ্রবেশে অফিসে যায় ইরফান। সন্ধ্যার আগে আগে বাড়ি ফেরে, বন্ধুদের বাড়িতে ডেকে আড্ডা দেয়। ঋতু যেখানে সেখানে সিগারেটের টুকরো খুঁজে পায় না, আর খুব গোছালো হয়েছে ইরফান। মায়ের মন এসব দেখে স্বস্তি পায়। তার দিন কাটে আল্লাহর নাম নিয়ে। ইহানের কানের কাছে বিয়ের কথা তুলে 3 বেলা এবং ইনশিরাহকে বাচ্চা নেওয়ার কথা বলতে বলতে। এই তো এভাবে কাটছে সবার স্বাভাবিক জীবন, নির্ঝঞ্ঝাট প্রতিদিন। নিউটাউন রোডের আপার ক্যাফেটা বলতে গেলে রাজনৈতিক আড্ডাখানা। এখানে যখন একটি দল আসে তখন গোটা ক্যাফেটাই ব্লকড হয়ে যায়। ইহান মাঝে মাঝে ছেলেদের নিয়ে চলে যায়। আজ যেমন এলো, বিকেলে ঘণ্টাখানেক এই ক্যাফেতে কাটিয়ে বিল পে করে যখন ক্যাফের বাইরে পা রাখল ঠিক তখন আচম্বিতে কারো সাথে হুট করে ধাক্কা লাগে ইহানের। নিজেকে সামলে নিয়ে আগন্তুককে সরি বলার সময়টিতে ঘুরে তাকাতেই ইহান দাঁড়িয়ে পড়ল। থমকে দাঁড়িয়ে পড়ল সেই নারীও। মিনিট খানেক হলো ইহান কথা বলতে ভুলে গিয়েছে। যখন হুঁশ এলো, চোয়াল শক্ত করে পাশ কাটিয়ে যেতে নিলেই সেই মহিলা ডাকল, ইহান কেমন আছিস? চুপচাপ দাঁড়িয়ে পড়ল ইহান। যদিও সে নির্বিকার। তোষা এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ায়, নিজে থেকেই ছটফটিয়ে বলে, কেমন আছিস তুই? কি করছিস এখানে? ফাইন। আই হ্যাভ সাম বিজনেস টু টেক কেয়ার অফ। রাশভারী গলায় জবাব ইহানের। তোষার পরনে স্লিভলেস কুর্তি। আর্মিতে আছে। যার সাথে তোষার বিয়ে হয়েছে সেও ইহানেরই ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে সম্পর্কে জড়িয়ে ইহানকে ধোঁকা দিয়েছিল।
তোষা ইহানকে দেখে সেই পরিচিত গম্ভীর মুখ, তাকায় ওর হাতের দিকে। এক হাত পাঞ্জাবির পকেটে রেখে আরেক হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তোষা হাসার চেষ্টা করে বলল, ইনু ইসির বিয়ে হয়েছে শুনলাম। হু। অল্প কথায় জবাব ইহানের। তোষা কোনো কথা খুঁজে পাচ্ছে না, সব কিছু বাদ দিয়েও মাধ্যমিক লাইফ থেকে ইহানের খুব ভালো বন্ধু ছিল সে। হঠাৎ এতদিন পরে দেখা হওয়ায় ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল, ভুলে গেল ৩ বছর আগে সে কি করেছিল ইহানের সাথে। ইহান অস্বস্তিতে পড়েছে, তার রাগানুভূতি কিছুই অবশিষ্ট নেই বাকি। ঠান্ডা গলায় তোষাকে বলল, তোর হাজবেন্ড কেমন আছে? কোন ক্যান্টনমেন্টে এখন? তোষা নিজের স্বামীর কথা চেপে গিয়ে বলল, আমি যশোর ক্যান্টনমেন্টে। এখন ছুটিতে, আমি প্রেগন্যান্ট। ইহান ওর দিকে শান্ত চোখে তাকিয়ে রোবোটিক আওয়াজে বলে, কংগ্রাচুলেশন। সামান্য হেসে তোষা বলল, প্লিজ আমাকে নির্লজ্জ ভাবিস না, তোকে অনেক দিন পর দেখে এত ভালো লাগছে। পুরোদস্তুর পলিটিশিয়ান হয়েছিস, নানা জায়গায় তোর পোস্টার দেখি। ভালোই লাগে। ইহান নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তোষা বলে, তোর রাফনেস নেই আগের মতো, কেমন ঠান্ডা হয়েছিস। ঠোঁট বাঁকিয়ে সামান্য হাসল ইহান। তাদের পাশ ঘেঁষে ঠিক তখন একটা স্কুটি এসে থামে। স্কুটিতে প্রেরণা ছিল, এখানে আপারের পাশের বুটিক্সে তার একটু কাজ আছে বলে এলো। তাড়াহুড়ো করে নেমে প্রেরণা মুখোমুখি হয় ইহান আর তোষার। আপারের বিপরীতে কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তায় স্থান সংকুলান। প্রেরণা মাথা তুলে ওদের দেখতেই দাঁড়িয়ে পড়ল। তার হাতে একটি বক্স। ইহান প্রেরণাকে দেখতে পেয়েই ভীষণ অস্বস্তিতে পড়ে গেল, এমনটা কেনই বা তার হলো সে বুঝতে পারল না। তোষা তাড়াহুড়ো করে ইহানকে বাই বলে নিজের গাড়িতে উঠতেই প্রেরণা এগিয়ে এলো, ইহানকে সালাম দিল। ইহান সালামের জবাব দিয়েই বলল, ফ্রেন্ড অ্যাকচুয়ালি। প্রেরণা তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালো ইহানের চোখে, গম্ভীর ইহান তাজওয়ারের হুটহাট এমন অস্বাভাবিক আচরণে অবাক হতেই হয়। লোকটা এমন ভাবে বলল যেন প্রেরণা জানতে চেয়েছে মেয়েটাকে। ভারী অদ্ভুত ঠেকল প্রেরণার কাছে। অমায়িক হেসে প্রেরণা বলল, আপনাকে এখানে পেয়ে ভালো হলো, আসলে ইনু পায়েস রেঁধেছিল এবং ও চায় এটা শান্তিনীরের সবাই খাবে। ওর কোচিং আছে বিধায় বক্স ভরে আমাকে দিল, বলল আপনার পার্টি অফিসে রাখতে। আমার এখানে কাজ ছিল, আপনাকে তো পেয়েই গেলাম এখানে, এটা আপনি নিয়ে নিলে আমার আর পার্টি অফিসে যেতে হবে না কষ্ট করে। নিবেন? ইহান হাত বাড়িয়ে বক্সটা নিল। প্রেরণা ইতস্তত করে বলল, মাইন্ড করলেন? মাইন্ড করব কেন? ধীরে ধীরে প্রশ্নটা করল ইহান। আপনি নেতাশ্রেণীর লোক, এভাবে বক্স হাতে ধরিয়ে দিলাম। একটা প্রেস্টিজের ব্যাপার আছে তো। বলেই প্রেরণা হেসে ফেলল, হাসি থামিয়ে বলল, মজা করেছি। আসছি। কি সুন্দর হাসি। এই মহিলা যখন হাসে একেবারে চোখ দিয়ে হাসে, সরাসরি ইহানের বক্ষপটে গিয়ে আঘাত করল সমুদ্রনীলার হাসির ঝঙ্কার। প্রেরণা তার দৃষ্টি সীমার বাইরে যাওয়া অবধি ইহান ওকে দেখল, পরপর একটা বিষয় মাথায় আসতেই অস্বস্তিতে নিজের মাথার চুল টানল ইহান। সে প্রেরণাকে আগ বাড়িয়ে কেন বলতে গেল তোষা ইহানের ফ্রেন্ড? কি ভেবেছে ভদ্রমহিলা কে জানে। নিজের প্রতি বিরক্তিতে মুখটা তেতো করে হাতে বক্স নিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে ইহান। অফিসের কাজগুলো ইসি ভালোই সামলাতে পারছে, ইরফান যদিও খুব হেল্প করে। দিনে মোট ৩ ঘন্টা ব্যয় করে, হিসেব দেখে বাকি সময়টা নিজের ইচ্ছেমতো কাটায়। এখানে আসার পরে একজন কেয়ারটেকার এবং বুয়া পেয়েছে, খুবই যোগ্য। সবকিছু মিলিয়ে নিরিবিলি আর স্নিগ্ধ মুইন ইসির সংসার। সকালে মুইন অফিসে চলে যায়, ইসি অফিসের কাজ নিয়ে বসে পড়ে। দুপুরে একসাথে লাঞ্চ, বিকেলে মুইন অফিসে থাকে, ইসি চলে যায় ক্যামেরা নিয়ে কাছে কোথাও, কোনো টিলাতে ছবি তুলতে, অথবা চলে যায় কাছে কাছের লোকাল মার্কেটে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে টুকটাক। রাতে মুইন ফিরলে দুজন মিলে ডিনার সেরে স্টাডি রুমে বসে ইসি ঠিক করেছে সিভিল সার্ভিস এক্সামে বসবে। এই ব্যাপারে একটা জেদ ঢুকেছে তার মাথায়। হঠাৎ একদিন কথায় কথায় যখন শুনতে পায় মুইনের সব বন্ধুদের স্ত্রীরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হুট করে মুইন সেদিন খুব প্রশংসা করে ফেলেছিল তাদের।
সেদিন ইসির ভীষণ হিংসে হয়েছিল, মুইন জানলও না কিছু সেসব কথা। ফটোগ্রাফি ছেড়ে হঠাৎ মাথায় বিসিএসের ভূত চেপে বসেছে দেখে মুইন খুব অবাক হয়, পরে ইসির হঠাৎ আগ্রহ দেখে মুইন নিজ দায়িত্বে ওকে পড়াতে বসায়। দুটো অনলাইন কোচিংয়ে ভর্তি করে দিয়েছে ওকে। আর রাতে যখন ডিউটি করে বাড়িতে আসে, ঘুমানোর আগে 10টা থেকে 11:30, এই 1.5 ঘন্টা খুব ভালো করে ওকে সাহায্য করে মুইন। এই বিষয়ে ইসির একটুও অলসতা নেই, মুইনও সারাদিন খেটে এসে অলসতা করে না, ক্লান্ত হয় না, এই ব্যাপারে খুব সিরিয়াস। তবে আজ ইসির মন বসছে না পড়াতে, একটু স্পেস খুঁজছে সে। এই বিসিএস প্রিপারেশনের চক্করে মুইনের সাথে প্রেমময় মুহূর্ত খুব কম কাটানো হচ্ছে। কেমন যেন রোবটিক দাম্পত্য। আজ মুইন বিছানায় বই নিয়ে বসল, চোখে তার রিডিং চশমা। ইসিকে টেনে কোলের কাছে নিয়ে গম্ভীর গলায় বলল, আজ কিছু ইম্পর্ট্যান্ট টপিক দাগিয়ে দিচ্ছি, ম্যাথ এখান থেকে করবে বুঝলে। ইসি দোনামোনা করছে, মুইন বলল, শরীর খারাপ নাকি? না, তবে আজ থাক। শরীর খারাপ না হলে থাকবে না, বিসিএস মুখের কথা না। এসো আজ 1 ঘন্টা দেখবে, বাকিটা কাল সকালে। মুইন ম্যাথের কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ক্লিয়ার করছিল, ইসির ওসবে মন নেই, সে মুইনকে দেখছে, রিডিং চশমা পরায় শ্যামসুন্দর মুখটা একটা প্রফেসরের মতো লাগছে, সুদর্শন উষ্ণ প্রফেসর, যাকে দেখে ভার্সিটির শত শত তরুণী মুগ্ধ হয়। ইসিকে মৃদু ধাক্কা দিয়ে মুইন বলে, নাও এখন এখান থেকে এই দুটো সলভ করো। ইসি শুনছে না, গাইগুই করছে। মুইন বলল, করো বলছি। ইসির মাথায় দুষ্টুমি চাপল, কখনো মুইনের চশমা খুলে নিচ্ছে, কখনো ওর অ্যাডামস আপেলে চিমটি কাটছে, কখনো ওর মাসেল দেখছে। মুইন বাচ্চাদের মতো কর্মকাণ্ড দেখে বলল, পড়ার সময় পড়া। স্টপ দিস। ইসি থামল, বলল, তুমি না কেমন জানি হয়ে গিয়েছো এসপি। কেমন হয়ে গিয়েছি? কেমন অনাগ্রহী আমার প্রতি? এটা কেমন কথা ইসি? কেমন বেহুদা কথা? বিরক্ত হয়ে বলে মুইন। বেহুদা কথা নয়, হ্যাঁ আমাকে পড়াবে। পড়ানোর সময় তুমি খুব সিরিয়াস হয়ে যাও মানলাম, তাই বলে আমাকে নোটিশও করবে না তুমি। আজ আমি তোমার পছন্দের নাইটিটা পরেছি, 2-1টা কমপ্লিমেন্ট তো পেতে পারি। মুইন এতক্ষণে খেয়াল করল, রানী গোলাপি রঙের একটা সফট সিল্কের নাইটি, এটা মুইনে ভীষণ পছন্দের। পড়লে তার বউয়ের দিকে তাকালে মুইনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, অথচ আজ খেয়ালই করল না, সারাদিনের ব্যস্ততায় মুইনের মাথা সবসময় ঠিক থাকে না আজকাল। রোমান্টিকতা আসে না। মুইন লজ্জিত হল, ইসিকে কাছে টেনে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে নিজের ভুল কনফেস করে বলল, আম সরি বউ। ইউ আর লুকিং সো অ্যাডোরেবল লাইক আ পিঙ্ক কিটেন। ইসির মন ভুলল না, এতটা হালকা ইম্যাচিওর আচরণ মুইনের সাথে সে করেনি আগে, আজ অকারণে ব্যাপারটাকে টানল, বলল, এটা হয়তো স্বাভাবিক, বিয়ের পরে প্রথম প্রথম স্বামীরা দু চোখে বউ ছাড়া কাউকে দেখতে পায় না, একেবারে বউয়ের কাছে পড়ে থাকে, আর দুদিন গেলে তখন ওই আকর্ষণ, ওই ব্যাকুলতা খুঁজেই পাওয়া যায় না, তখন তারা অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালি পুরুষ আফটার অল। আমি তো চাই না তুমি সবসময় দেখো আমাকে। ওসব আহ্লাদ চাই না। আমি চাই যখন যখন আমি তোমার মনের মতো করে সাজব, তখন আমাকে দেখো। অথচ তোমার চোখই পড়ে না আমার দিকে। মুইন শান্ত চোখে ইসির দিকে তাকিয়ে আছে। ইসি ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি, মাম্মা পাপা, এরা আমাকে কত বুঝিয়েছ বিয়ের ব্যাপারে। এইবার আমি কিছু বলি ফরাজি। আমি নিজে যতটুকু বুঝেছি তোমাকে বলি। শোনো তবে, বিয়ে হচ্ছে এমন একটা টার্ম, এই সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা লালন করতে হয় প্রতিটা দিন, প্রতিটা মিনিট, নয়তো শুকিয়ে যায়, ম্যারমেরে হয়ে যায়। মুইন নির্নিমেষ দেখছে ইসিকে। ইসি চুপ হয়ে যায়, সে এতগুলো কথা মুইনকে কেন বলল সে নিজেও বুঝতে পারছে না হঠাৎ। তবে মুইন বুঝে নিল সবটা, আসলে বউ লোকের মনটা এমন, সম্পর্কের শুরু থেকে মুইনের কথায় কথায় ওকে কাছে টেনে নরম আদর দেওয়া, কথায় কথায় ওর সৌন্দর্য নিয়ে মন্তব্য করা, ওকে যখন তখন চুমু খাওয়া, বা দুজনের রোমান্টিক মুহূর্ত, এসব পরিস্থিতির চাপে আর হয়ে ওঠে না আগের মতো। মুইন সময় দিতে পারে না, কিংবা ক্লান্ত থাকলে হয়ে ওঠে না।
এসব দিন দিন নোটিস করে ইসি তার অবচেতন মনে গেঁথে রেখেছে। আজ কথায় কথায় বলে ফেলল মুইনকে। করে ফেলল নীরব অভিযোগ। মুইন শুকনো হাসি হাসে, এই মেয়েরা এত বোকা, ওরা যদি বুঝতো সারাদিন একটা পুরুষের উপর দিয়ে কতটা ধকল যায়। বিয়ের পর নতুন নতুন ইসিকে কোলে তুলে ঘরময় পায়চারি করেছে, আহ্লাদে আহ্লাদে ভরিয়ে রেখেছে, নারীমনে গেঁথে গিয়েছে ওই সুখ। বাস্তবতা বোঝেনি, ভাবেনি এই ব্যাপারগুলো তো সবসময় করা সম্ভব না একজন স্বামীর পক্ষে। ইসি শুয়ে পড়ল ওপাশ ফিরে, তার হঠাৎ মনটা খারাপ হলো। মুইন বই খাতা সরিয়ে রেখে ওকে কোলে তুলে নিল। ইসি উদাস গলায় বলল, অভিযোগ করিনি আমি, ছাড়ো। মুইন ছাড়ে না। তির্যক হাসি হাসে। ইসি সে হাসি দেখে অভিমানে ফেটে পড়ে, তবে বুঝতে দেয় না। শান্ত স্বরে বলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। তুমি ক্লান্ত থাকো, ক্লান্ত থাকলে এসব রোমান্টিক কথা আসে না মুখে, অলরাইট। মুইন এবার হাসিতে ফেটে পড়ে, কিছুক্ষণ হেসে বলে, দিনকে দিন টিনেজার মেয়েদের মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ সেটাই। অভিমানে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত ইসি। কিন্তু মুইনের পুরুষালী শক্তির কাছে অপারগ। মুইন ওকে কোলে নিয়ে পুরো কটেজ ঘুরে বলল, এই যে সামনের এক সপ্তাহের রাইড আজকে করিয়ে দিলাম। হ্যাপি? তারপর মিঠির দিকে তাকিয়ে বলে, তুই সাক্ষী কিন্তু তোর মা যেন পড়ে অস্বীকার না করে। ইসি নিজেকে ছাড়িয়ে নিতে চায়, পারে না। ওকে বিছানায় শুইয়ে মুইন ওর ওপর আধশোয়া হল। ইসি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মুইন জোর করে তার দুগাল চেপে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রাখে ইসির। ইসি আবারও মুখটা ঘুরিয়ে নেয়। এভাবে আধা ঘন্টা চলে যাওয়ার পরে মুইন শেষমেশ রাগ দেখিয়ে বলে, বাড়াবাড়ি হচ্ছে। আমি সব অভিযোগ শুনেছি না, স্বীকার করেছি না। ওকে ধাক্কা মেরে ওঠে ইনশিরাহ। মুইন হাত টেনে ধরে আবারও গম্ভীর হয়ে বলে, বাড়াবাড়ি হচ্ছে। টেনে ইসিকে আবারও শুইয়ে দেয়। আদুরে ধস্তাধস্তির এক পর্যায়ে হেসে ফেলে ইসি। তার রাগের নাটকটা আর চালিয়ে যেতে পারল না। ধরা খেয়ে গেল সে। মুইন কয়েক মিনিটের জন্য হা করে তাকিয়ে থেকে বলে ওঠে, ওরে নাটকবাজ। এই ব্যাপার তবে। দাঁড়াও। বলেই দুটো হাতে আটকে দিল ইসির দুটো হাত। হঠাৎ মুইনের এমন আক্রমণে হকচকিয়ে ওঠে ইসি। ছটফটিয়ে ওঠে। এবারও ছাড়া পেতে মরিয়া সে। ওকে পুরোটা আয়ত্তে নিয়ে মুইন বলল, অনেক বাড়াবাড়ি, অনেক বাড়াবাড়ি। এখন করো বাড়াবাড়ি দেখি। ইসি ছটফট করছে, বলছে, মুইন অভিযোগ করব না, আমি অঙ্ক করব। আর এমন করব না, আমি পড়তে বসব। পড়াও আমাকে। হাসছে মুইন। দুহাতের বাঁধন দৃঢ় করে ইসির গালে গাল ছুঁয়ে বলল, অঙ্ক পড়ে আগে বাড়াবাড়ির হিসেবটা বুঝে নিতে চাই। চলবে? গল্প বধূ কোন আলো লাগলো চোখে, দ্বিতীয় পরিচ্ছেদ, 21তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।